যেটা করতে চলেছিস সেটা সম্পর্কে শিওর তো? আরেকবার ভেবে দেখতে পারিস কিন্তু। প্রশ্নটা করে সল্ট আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদিও আমার দৃষ্টি এখন ওর দিকে নেই, তবুও বুঝতে পারছি এই ছোট্ট সুন্দর কাঠের বাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছে রামধনু রঙের হিমালয়। একেই মনে হয় বলে ম্যাগনিফিসেন্ট। সূর্যের প্রথম কিরণের আদর গায়ে মেখে নিয়ে সে এখন নববধূর মতোই 7 রঙা রঙের লজ্জায় রাঙা। এবার আমি ধীরে ধীরে তাকাই সল্টের দিকে। একটু আগেই এনে এসে দিয়ে গিয়েছে চিয়ালো ইউনিস, মানে ব্রেকফাস্ট। কি সুন্দর যে মেয়েটা, বলে বোঝাতে পারবো না। ওর ওই নীল চোখে আমি মেয়ে হয়েও ডুবে মরতে পারি অনায়াসে। আমাদের সামনে এখন ভাজা আটা দিয়ে তৈরি সাম্পা, থুপকা, মোমোজ আর চা। মাখন লবণ দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি গুড়গুড় নামক ধোয়ায়িত কালো চা সামনে থাকলেও সেই দিকে আমাদের কারোরই মন নেই। আমি এলকা মুলার, আমার বন্ধু সল্ট হফম্যান জার্মানির ডুসেলডর্ফের বাসিন্দা। ডুসেলডর্ফ ফ্যাশন ক্যাপিটাল হিসেবে পরিচিত। এছাড়াও ডুসেলডর্ফ ফ্র্যাঙ্কফুর্টের ঠিক পরেই শ্রেষ্ঠ বিজ্ঞাপন সংস্থা এবং দ্বিতীয় আন্তর্জাতিক ব্যাংকিং সেক্টরে পরিণত হয়েছে। আমরা দুজনেই জার্মানির বিখ্যাত ফ্যাশন হাউস ইউনিসেক্স মেকওভারের ক্রিয়েটিভ ডিজাইনার। পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয় আমাদের কাজের প্রয়োজনে। এবারে আমাদের গন্তব্য হলো ভারতবর্ষের লাদাখ। লাদাখ ও লে সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয় লাদাখ উৎসব। মধ্য এশীয়, তিব্বতী এবং উত্তর ভারতের বিভিন্ন সংস্কৃতির মহামিলন হলো এই উৎসব। স্থানীয় বাসিন্দা, স্কুলের ছাত্রছাত্রী, লাম তাদের ট্রেডিশনাল পোশাকে সজ্জিত হয়ে এই কার্নিভালে যোগ দেয়। প্রাচীন বাদ্যযন্ত্রের সঙ্গতে সঙ্গীতের মূর্ছনায় যখন সিংহ ও ইয়ার্কের বেশে সজ্জিত নৃত্যশিল্পীরা চরম উদ্দীপনায় নৃত্য পরিবেশন করতে থাকে, তখন যেন বিস্ময়ে আনন্দে উপস্থিত দর্শকদের শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমরাও এসেছিলাম এই উৎসবে, তবে এবার আমি কাজের অজুহাতে আত্মগোপন করতে চেয়েছিলাম আমার চেনা পরিচিতদের কাছ থেকে। যদিও সরলটা আমাকে কিছুতেই একা ছাড়লো না। ওর ভয় যদি আবার আমি কিছু করে বসি। ওকে কিছুতেই বোঝাতে পারলাম না যে মৃত্যু আমাকে এত সহজে নেবে না। নিলে আজ থেকে 1 বছর 4 মাস 23 দিন আগেই জেহানের সাথে চলে যেতাম। জেহান ওয়াল্টার, আমার প্রেমিক, যে আমাকে সুখী রাখার, পরিবার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই আমাকে নির্দয় স্বার্থপরের মতো একা ফেলে চলে গেল। ছ বছর বয়স থেকেই আমি একা বোর্ডিং স্কুলে বড় হয়ে উঠেছি। মা বাবা ডিভোর্স নিয়ে আবার নিজেদের নতুন সংসার পেতেছিল। সেই সুখের সংসারে আমার কোনো জায়গা ছিল না। ফ্যাশন স্কুলে পড়ার সময় ওয়াল্টারের সাথে পরিচয়। সে যে কখন আমাকে আগলে রাখার, ভালো রাখার দায়িত্ব নিয়ে নিয়েছিল বুঝতে পারিনি। 25 বছরের দুজন ছেলে মেয়ে যখন নিজেদের আসন্ন বিয়ের উৎসবের প্রস্তুতি নিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই পরম করুণাময় ঈশ্বরের মনে হয়েছিল আমার সুখী হবার, সংসার পাতবার কোনো অধিকার নেই। আর তাই তো একই গাড়িতে থাকা সত্ত্বেও বলটা শেষ হয়ে গেল। আর আমি
ইতিমধ্যে অন্তত 5বার চেষ্টা করেছি আত্মহত্যার, কিন্তু না, মৃত্যু আমাকে ভয় পায়। তাই তো কিছুতেই ধার ঘেঁষে না। হতাশায় ডুবতে ডুবতে আর অন্যের চোখে নিজের জন্য করুণা দেখতে দেখতে যখন আমার দেয়ালের পিঠ থেকে গিয়েছিল, ঠিক তখনই এই উৎসবের কথা জানতে পারি আর সিদ্ধান্ত নিই অন্তত কিছুদিনের জন্য নিজের দেশ ছেড়ে, সর্বত্র ছড়িয়ে থাকা ওয়াল্টারের স্মৃতি ছেড়ে পালিয়ে যাব। অফিস থেকে ছুটি পেতে অসুবিধা হয়নি। শার্লট বসকে কিভাবে ম্যানেজ করেছিল জানি না, তবে অনুমান করি আমার কথা বলে। মেয়েটা বড্ড ভালোবাসে যে আমাকে। আজ থেকে 4 দিন আগে শার্লট যখন স্থানীয়ভাবে বার্লি দিয়ে তৈরি চ্যাং নামক স্থানীয় বিয়ারের অর্ডার দিচ্ছিল, ঠিক সেই সময়ে কাউন্টারে এসে দাঁড়িয়েছিল ছেলেটা। মিষ্টি হেসে বলেছিল, না টু ডেলেক্স। আমি কিছু বুঝতে পারিনি, ভীষণ চমকে তাকিয়েছিলাম সবুজ চোখের ছেলেটার দিকে। একটা অবিশ্বাস্য অচেনা অজানা অনুভূতি আমাকে ক্রাশ করতে শুরু করেছিল। লম্বা, অতীব ফর্সা, উন্নত নাসা ছেলেটাকে যেন ভগবান খুব যত্ন করে সময় নিয়ে বানিয়েছিল। এতদিন পর্যন্ত জানতাম ওয়াল্টারই পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ, কিন্তু ছেলেটা আমার সেই ধারণা এক লহমায় ভেঙে দিয়েছিল। কারণ ও ছিল ওয়াল্টারেরই প্রতিরূপ। নিজের মনেই প্রশ্ন করেছিলাম, ওয়াল্টার না তো? পরক্ষণেই মাথা নেড়ে বলেছিলাম, না, সেটা কোনোভাবে সম্ভব না, কারণ ওর থেতলে যাওয়া বিকৃত শরীরটা আমার চোখের সামনে সমাধিস্থ করা হয়েছিল। তাহলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাঁ করে তাকিয়েছিলাম। ছেলেটা পরেছিল ট্রেডিশনাল রঙিন পশমের লম্বা পোশাক, গাউচা। মাথার টুপিতে উজ্জ্বল নাম না জানা এক গুচ্ছ পাহাড়ি ফুলের বাহার। গলায় হাতে মুক্ত লাপিস লাজুলি, রূপ নির্মিত অলঙ্কার। সাজ পোশাকে কোনো দিক থেকেই ছেলেটা ওয়াল্টার তো নয়। আমার চেতনা ধীরে ধীরে লোপ পাচ্ছিল। ছেলেটি এসে ধরে না ফেললে পড়েই যেতাম। তখন বেলা 11টা। উৎসবের কোলাহলে সবাই মাতোয়ারা। সেদিন সারাদিন ব্যাপী তীরন্দাজি, পোলো প্রতিযোগিতা, লামা নৃত্য, লোককথা অনুযায়ী নৃত্যনাট্য অনুষ্ঠিত হবার কথা ছিল। স্থানীয় সব পুরুষরা ট্রেডিশনাল পশমি গাউচা এবং মহিলারা ওই একই পোশাক একটু অন্যভাবে স্টাইল করে পরেছিল। মেয়েদের পোশাককে এখানে বলা হয় কুনটপ ও বোক। আমরাও কুনটপ পরেছিলাম। ইতিমধ্যেই আমার মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছিল। একটু সুস্থ হলে জানতে পেরেছিলাম ছেলেটির নাম ঈশান মিনারো। ঈশান ভাঙা ভাঙা ইংরেজিতে জানতে চেয়েছিল, ম্যাডাম, আপনার শরীর ঠিক আছে তো? মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। ঈশান খুব লজ্জিত হয়েছিল এইভাবে যে আমি ওকে দেখে অসুস্থ হয়ে পড়েছিলাম। কোনো রকমে ওকে বুঝিয়েছিলাম তেমন কিছু নয়। ছেলেটা বকতে খুব ভালোবাসে। আর শার্লট ওয়াল্টারের সঙ্গে ওর অভূতপূর্ব সাদৃশ্য দেখে কৌতূহলবশত আলাপ জমিয়েছিল। কথায় কথায় ঈশান জানিয়েছিল নাটো ডেলেক্সের অর্থ গুড মর্নিং। লাদাখের রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের কোলে অবস্থিত ধা নামক গ্রামে ও থাকে। এও জানায়
যে ও একজন লোকাল গাইড এবং গ্রামে ওর বাবা হোমসেট বিজনেস চালায়। এখানে এসেছে একদল ট্যুরিস্টকে সঙ্গে নিয়ে। গালে টোল ফেলে হেসে সহজ ভঙ্গিতেই বলেছিল, ম্যাডাম, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। কেন জানি না দীর্ঘদিন পর আবার নিজের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি ডানা মেলেছিল। আমি লজ্জা পেয়েছিলাম। শরৎ সবটা লক্ষ্য করেছিল, আর তাই হয়তো ঈশানের নাম্বারটা চেয়ে নিয়েছিল। পরবর্তী 2 দিন আমি একটা ঘোরের মধ্যে কাটিয়েছিলাম। ফোন গ্যালারি ওপেন করে বারবার ওয়াল্টারের ছবিগুলো দেখছিলাম। কেন জানি না মনে হয়েছিল ও আমার কাছে ফিরে আসতে চাইছে। বড্ড অস্থির লাগছিল। তাই তো শার্লটকে দিয়ে ঈশানকে ফোন করিয়েছিলাম। শার্লট বলেছিল আমরা ওর গ্রাম দেখতে যাব। কিন্তু ম্যাডাম, এখন আপনারা থাকবেন কোথায়? গ্রামে তো কোনো হোমস্টে খালি নেই, এখন পিক সিজন চলছে, তাই জন্য। বেশ চিন্তিত স্বরেই বলেছিল ঈশান। ফোনটা স্পিকারে ছিল, তাই আমি সবটাই শুনতে পেয়েছিলাম। শার্লট আমার দিকে তাকিয়ে কি বুঝেছিল জানি না, তবে বলেছিল, ঈশান, তোমার বিউটিফুল ম্যাডাম তোমার গ্রাম দেখতে চায়। কয়েক মুহূর্ত নীরব থেকে ঈশান বলেছিল, আপনারা আমার বাড়িতে থাকতে পারেন আমার বন্ধু হিসেবে। তাতে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, তবে আপনাদের ভালো লাগবে আশা করি। আমার জীবন থেকে অনেক দিন আগেই সব স্বাভাবিকত্ব হারিয়ে গেছিল। তাই ভুলে গিয়েছিলাম একজন সত্য পরিচিত অচেনা যুবকের বাড়িতে এইভাবে থাকা যায় না। আমি শুধু চাইছিলাম ওকে আরও কাছ থেকে দেখতে, জানতে। ওকে দেখে আমার মৃত মনটা প্রাণ ফিরে পেয়েছিল। কার্গিল থেকে প্রায় 130 কিলোমিটার উত্তর পূর্বে কাশ্মীরের লাদাখের একমাত্র উর্বর উপত্যকায় অবস্থিত গ্রামগুলি হল ধা, হনু, বেমা, গারকন, দারচেক, বটালেক, সরচা এবং চুলিচান। এই গ্রামগুলির বাসিন্দারাই ব্রোকপা উপজাতি নামে পরিচিত। কথিত আছে 326 খ্রিস্টাব্দে যখন ম্যাসিডোনিয়ার অধিপতি আলেকজান্ডার দি গ্রেট সিন্ধু নদীর তীরে তার বিশ্বজয়ের পরিকল্পনা ত্যাগ করে ফিরে যান, তখন তার রেখে যাওয়া সৈন্যদের সরাসরি বংশধর হলাম আমরা। বংশ পরম্পরায় বিশ্বাস করি আমাদের শরীরে বিশুদ্ধ আর্য রক্ত প্রবাহিত হচ্ছে বলে গর্বিত দৃষ্টিতে তাকিয়েছিল ঈশান। আমরা ওর গ্রামে ওদের বাড়িতে এসে উঠেছিলাম। ঈশান ওর বউ মানে বাবা এবং আই মানে মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। মুগ্ধ করেছিল ওদের আন্তরিকতা, সহজ সরল ব্যবহার। গ্রামে তখন দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের ভিড়, যাদের মধ্যে আবার মেয়েদের সংখ্যায় বেশি। অবাক হয়েছিলাম লাদাখের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ব্রোকপা উপজাতির দৈহিক আকৃতির পার্থক্য দেখে। নারী পুরুষ উভয়েই অন্যান্য পার্বত্য উপজাতির তুলনায় লম্বা, ফর্সা, উন্নত নাসা, সবুজ ও নীল চোখের অধিকারী। নারী পুরুষ নির্বিশেষে সকলেই অপূর্ব সুন্দর। জানতে চেয়েছিলাম এই ভিন্নতার কারণ কি। তখনই ঈশান এই কথাগুলো বলেছিল। আমরা ওদের কাঠের দোতলা বাড়ির সুন্দর ঝুল বারান্দায় বসে দুপুরের নরম রোদ উপভোগ করতে করতে কথা বলছিলাম। লাদাখের রুক্ষ রূপ যারা প্রত্যক্ষ করেছে তাদের এই নয়নাভিরাম সৌন্দর্য দেখেও বিশ্বাস করতে কষ্ট হবে। বাড়িটা পাহাড়ের খাড়া দেওয়াল বরাবর তৈরি হয়েছে। ঝুল বারান্দায় বসে নিচে গভীর খাদের দিকে তাকালে ভয়ে বুকটা কেঁপে উঠতে বাধ্য। আবার পরক্ষণেই আদিগন্ত বিস্তৃত পর্বতমালা, রং বেরঙের অর্কিড আর ফুলের সমাহার মনে করিয়ে দেয় ভয়ঙ্কর বুঝি এমনই সুন্দর। সবুজ উপত্যকায় চড়ে বেড়ায় ইয়াক, ভেড়া, ছাগলের দল। এখানকার বেশিরভাগ মানুষই
কৃষিজীবী, পশুপালক। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জমির অপ্রতুলতার কারণে দারিদ্রতা প্রকট। ঈশান কথা প্রসঙ্গে জানিয়েছিল 2000 সাল থেকে বিশুদ্ধ আর্য জাতির তত্ত্ব বিশ্বের সামনে প্রকাশিত হওয়ায় এখন এখানে পর্যটন শিল্পের কিছুটা উন্নতি হয়েছে। হাসতে হাসতে বলেছিল, জানেন ম্যাডাম, আমাদের এই ট্যুরিজমকে বলা হয় প্রেগন্যান্সি ট্যুরিজম। আমি আর শার্ট খুব অবাক হয়েছিলাম। শার্ট জানতে চেয়েছিল এ আবার কি ধরনের ট্যুরিজম? এই প্রশ্নে ঈশান একটু অস্বস্তিতে পড়েছিল। কি বলবে বুঝে উঠতে পারছিল না। ওকে সেই অস্বস্তির হাত থেকে রক্ষা করেছিল ওর বোন এনান। বারান্দায় এসে পিছন থেকে আমার গলা জড়িয়ে ধরে কলকল করে ওদের ভাষায় বলে উঠেছিল, তাশি দে লেহ। এই 7 দিনে আমরা কিছু ব্রুকস্ট্যাট ভাষার শব্দ শিখে গেছিলাম। তাই আমি এনাংয়ের হাত দুটো ধরে বলেছিলাম, তাশি দে লেহ অর্থাৎ হ্যালো। এরপর ও জানিয়েছিল, তোমরা সবাই খেতে চলো, আই ডাকছে। কার্পেটে মোড়া কাঠের মেঝের উপর আমরা সবাই হাঁটু মুড়ে বসেছিলাম। লে লাদাখের বেশিরভাগ ব্রুকবাদের মতোই ঈশানের পরিবার ব্রজযান বৌদ্ধ ধর্মের অনুসারী। তাই ধর্মীয় কারণে দুগ্ধ ও পোলট্রিজাত খাদ্যের উৎস অর্থাৎ মাংস ওরা খায় না। আলু, মূলো, শালগাম সিদ্ধ, বার্লি ছাতু দিয়ে তৈরি সাম্পা, বিভিন্ন ধরনের ফল, স্পু ছিল আমাদের সামনে। ঈশানের পরিবারের আন্তরিকতার কারণে ভাষার ভিন্নতা আমাদের মধ্যে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারেনি। আয়ের ভালোবাসা, বইয়ের যত্ন, এনাংয়ের আবদার একটু একটু করে ভিতর থেকে পাল্টে দিচ্ছিল আমাকে। আমি আবার বাঁচার ইচ্ছে ফিরে পাচ্ছিলাম। এই কদিনেই ঈশান আর আমার মধ্যে একটা সহজ বোঝাপড়া হয়ে গিয়েছিল। শার্টের সঙ্গে আই আর এনাং গল্প জুড়ে দিয়েছিল। ওদের মধ্যে হাসি মুখে দোভাষের কাজটা সামলাচ্ছিল ঈশান। মাঝে মাঝে মৃদু হেসে আর চোখে আমাকে দেখছিল। আর ওই মুগ্ধ দৃষ্টি আমার বুকের ভিতর জন্ম দিয়েছিল একটা নাইটিঙ্গেলের। সে অতি গোপনে গান গিয়ে চলেছিল। অদ্ভুত এক ভালো লাগার আবেশে আবেশিত হয়ে লাঞ্চ শেষ হলে আমি চলে এসেছিলাম আমাদের জন্য নির্ধারিত রুমে। এনাং শার্লটকে নিয়ে গিয়েছিল ওর বন্ধুদের বাড়ি। তখন থেকে রাত পর্যন্ত পরিবারের সকলেই ব্যস্ত থাকবে তাদের হোমস্টের অতিথিদের নিয়ে। ঈশানও নিশ্চয়ই ট্যুরিস্টদের নিয়ে সাইট সিনে বেরোবে। আমার তেমনভাবে কিছুই করার ছিল না, কিন্তু অনেকদিন পর কাজ করতে ইচ্ছে করছিল। তাই এই কদিনে যা কিছু এখানে দেখেছিলাম, সেই রং, পোশাকের ডিজাইন, গয়নার নকশা সব ক্যামেরায় ধরে রাখার সঙ্গে সঙ্গে স্কেচবুকটা বের করে পেন্সিলের আঁচড়ে মনের মধ্যে জন্ম নেওয়া আইডিয়াগুলোকে তুলে ধরার চেষ্টা করছিলাম। কতটা সময় কেটেছিল খেয়াল করিনি, এতটাই কাজের মধ্যে ডুবে গিয়েছিলাম। হঠাৎই চমকে মুখ তুলে দেখেছিলাম কখন ঘরের ভিতর ঢুকে এসে আমার ডান কাঁধের উপর দিয়ে ঝুঁকে পড়েছিল ঈশান। আমি মুখ তুলে তাকাতেই ছুঁয়ে গিয়েছিল ওর উষ্ণ নিঃশ্বাস। দুজনের ঠোঁটের মধ্যে ব্যবধানে ছিল কয়েক ইঞ্চি। আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছিল। বুকের ভিতর যেন পিয়ানো ঝড় তুলেছিল। শরীরের সমস্ত রক্ত এসে জমা হয়েছিল মুখে। তাড়াতাড়ি মুখ নামিয়ে নিয়েছিলাম, কিছু বলতে পারিনি। আমার মুখের উপর নেমে আসা চুলগুলো বাঁ হাতের তর্জনী দিয়ে সরিয়ে ঈশান ফিসফিস করে বলেছিল, আমার সঙ্গে যাবে মনস্মৃতে? ওর আঙুলের স্পর্শে আমার শরীর কণ্টকিত হয়ে উঠেছিল। আমি অবাক হয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, তোমার টুরিস্টদের কি হবে? দেচেন ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে বলেছিল ঈশান। দেচেন ওর কাকার ছেলে।
সেদিন বন্ধুর পাহাড়ি পথে হেঁটেছিলাম একে অপরের হাত ধরে। বুঝতে পেরেছিলাম ঈশান আমাকে বিশেষভাবে পছন্দ করে। আমি ওকে আমার জীবনের সব কথা খুলে বলি, এমনকি ওয়াল্টারের সাথে ওর অদ্ভুত সাদৃশ্যের কথাও। ওয়াল্টারের কথা শুনে ছেলেটা গম্ভীর হয়ে গেছিল। মোনাস্ট্রির থেকে দুজনে ফিরে এসেছিলাম নীরবে। আসার পথে কোথা থেকে একরাশ ঘন কুয়াশা ঘিরে ধরেছিল আমাদের, ঠিক যেন আমাদের মনে জমে ওঠা কুয়াশা বাইরের জগৎকে আচ্ছাদিত করছিল। এরা নিজেদের জিনগত স্বতন্ত্রতা এবং ঐতিহ্যগত সংস্কৃতি বজায় রাখার জন্য বাইরের অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না রে, জানিস? সেদিন সন্ধেবেলায় ফিরে এলে অবাক হয়ে বলেছিল শর্ট। আমি ওর কথায় মন দিতে পারছিলাম না। বারবার ঈশানের মুখটা ভেসে উঠছিল আমার চোখের সামনে। ওকে ওয়াল্টারের কথা জেনে দুঃখ পেল, নিজেকেই প্রশ্ন করেছিলাম। কি রে, শুনছিস? গোল গোল চোখ করে আমাকে আঙুলের খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছিল শর্ট। আমি জোর করে ওর দিকে মন দিতে চেষ্টা করছিলাম। দেখ, ওদের সব কথা তো বুঝতে পারছিলাম না, তবে ভাঙা ভাঙা ইংরাজিতে যা বলছিল তাই বোঝার চেষ্টা করছিলাম। তুই জানিস, নিজেদের রক্তের পবিত্রতা রক্ষা করার জন্য এদের সম্প্রদায়ের যে সকল দম্পতি সন্তান ধারণ করতে পারে না, তারা নিজেদের পছন্দ মতো ব্রহ্মা সম্প্রদায়ের অন্য কোনো নারী বা পুরুষ নির্বাচন করে সন্তান লাভের জন্য সঙ্গম করে। একবার ভাব, এরা নারীকেও কতটা সম্মান ও স্বাধীনতা দেয়। আরও অবাক হবে জানলে, এই যে এখানে এত মহিলা ট্যুরিস্ট দেশ বিদেশ থেকে এসেছে, এরা সকলেই বিশুদ্ধ আর্য সন্তান ধারণ করবার জন্য এসেছে। আজ যদি হিটলার বেঁচে থাকতেন তাহলে এদের নিয়ে মাথায় করে রাখতেন। কি বলিস রে? ভীষণ চমকে যায় শর্টের কথা শুনে। একে কি প্রেগন্যান্সি ট্যুরিজম বলেছিল ঈশান? এমনটা কি সত্যি সম্ভব? আমি জিজ্ঞাসা করেছিলাম শর্টকে। ওরা তো বলল আগে লিগ্যাল না হলেও এখন সরকার চেষ্টা করছে আইনত বৈধতা দেবার। না হলে গোপনে এইসব কাজ করতে গিয়ে একটা দালাল চক্র সহজ সরল গরিব মানুষগুলোর ক্ষতি করে দিচ্ছে রে। সব শুনে আমার বুকের ভিতর যেন অভিমানের বাষ্প জমা হয়ে উঠেছিল। কার উপরে এই অভিমান? ঈশানের উপর? কেন? ওর উপর তো আমার কোনো অধিকার নেই। তাহলে বুঝতে পারছিলাম অভিমান চোখের বাঁধের বাঁধন ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। তাই দ্রুত বিছানা থেকে উঠে গ্রে উইন্টার ওভারকোট গলিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। শুনতে পেয়েছিলাম হতবাক শর্ট জিজ্ঞেস করছে, দাঁড়া দাঁড়া, এত রাতে কোথায় যাচ্ছিস? আমিও আসছি। উদ্ভ্রান্তির মতোই বেরিয়ে এসেছিলাম রাস্তায়। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিগ্ভ্রান্তের মতোই হাঁটছিলাম। চোখের জলে সব কিছু ঝাপসা হয়েছিল। এখানকার গ্রামগুলোতে সৌর বিদ্যুতের সাহায্যে সিএফএল আলো জ্বালানো হয়। যাদের বিদ্যুৎ কেনার ক্ষমতা নেই তারা প্রচলিত লণ্ঠন ব্যবহার করে। সুতরাং সেই আলো রাতের অন্ধকার দূর করার পরিবর্তে অন্ধকারকে আরও ঘনীভূত করেছিল। কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। হঠাৎ একটা হাত কাঁধের উপরে এসে পড়তেই সম্বিত ফিরেছিল এবং নিরাপত্তাহীনতার ভয়ে শিরদাঁড়া বেয়ে মাথার বিপদ সংকেত পাঠিয়েছিল। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখেছিলাম ঈশান দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে রাগ অভিমান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম ওর বুকের উপর। কাঁদতে কাঁদতে জানতে চেয়েছিলাম, ঠিক কতজন মহিলার সাথে তুমি মিলিত হয়েছ? হ্যাঁ, বলো বলো। না, আমার জার্মান ভাষায় বলা কোনো কথাই ঈশান বুঝতে পারেনি। শুধু আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। আমি কিছুটা শান্ত হলে ওর ঠোঁট নেমে এসেছিল আমার ঠোঁটে। তীব্র আশ্লেষে আমরা একে অপরের মধ্যে ডুবে গিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম
আমরা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছি। সরলচার আমাকে 4 দিন পর ফিরে যেতে হবে, ভিসা শেষ। না, আমাদের ভালোবাসা কোনো সামাজিক স্বীকৃতি পাবে না, কারণ ব্রহ্মা ঐতিহ্য অনুযায়ী ঈশান ওর সম্প্রদায়ের বাইরে বিয়ে করলে ওকে ওর পরিবার সমাজ থেকে বহিষ্কার করা হবে, যা আমি মেনে নিতে পারবো না। তবে আমরা একে অপরকে ভালোবাসি, জানি শিক্ষা দীক্ষা, রুচি, ঐতিহ্য সব দিক থেকেই আমাদের কোনো মিল নেই। তবে এই সবই বাহ্যিক, আমাদের মনের মিল ঘটে গেছে। আমি কিছুতেই ঈশানকে হারাতে পারবো না। ওকে পেয়ে আমি আবার নতুনভাবে বাঁচতে শিখেছি। আমার মধ্যে আবার একটা সংসার, সন্তান এসবের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। তাই ব্রহ্মা প্রেগন্যান্সি ট্যুরিজম আমার স্বপ্ন পূরণ করবে, তাতে অন্তত কারোর কোনো আপত্তি থাকবে না। সেই রীতি মেনেই এই কদিন আমরা সঙ্গম করব। সবার চোখে এই সঙ্গম শুধুমাত্র সন্তান লাভের জন্য হলেও ঈশান আর আমরা জানি যে আমরা একে অপরের। আই আর এনান ওদের ঐতিহ্যবাহী পশমের কোনটা পরিয়ে দিয়েছে, লম্বা লম্বা টার্সেল দিয়ে অসংখ্য বেনি মাথা থেকে কোমর পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। কানে, গলায়, হাতে মুক্ত রঙিন পাথর আর রূপোর ভারী ভারী গয়না শোভা পাচ্ছে। মাথায় শোভা পাচ্ছিল রঙিন ফুলের স্ট্রিপ দিয়ে সাজানো বিশেষ টুপি। আয়নায় দেখে আমি নিজেকে চিনতেই পারছি না। কে বলবে যে আমি ব্রহ্মাদের বংশধর নই? আমার সামনে বসে আছে সরজ। ও আবার বলল, যা করছিস ভেবে করছিস তো? এই 4 দিনের মিলনে যদি বাচ্চা না হয় তখন কি করবি? আমি হেসে বলি, যতদিন না হবে ততদিন আমি ঈশানের কাছে ফিরে ফিরে আসব। আমার যে ঈশানকে চাই, আমাদের সন্তানকে চাই। ওয়াল্টার নেই, কিন্তু যে রূপে ভগবান ওকে আমার কাছে পুনরায় ফিরিয়ে দিলেন, আমি কি করে আবার তা হারিয়ে যেতে দিই বলো তো? আমার মধ্যে ছোট্টবেলা থেকে অতি গোপনে লালিত মায়া মমতায় ঘেরা যে সংসারের স্বপ্নটা তিল তিল করে গড়ে উঠেছিল, এবার সেটা বাস্তবায়িত হবে। সৃষ্টি হবে একটা রামধনুর। হ্যাঁ, একটা গোটা হিমালয় জন্ম নেবে আমার শরীরের মধ্যে। আমি হব তার মা। এক আকাশ সন্ধে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরলাম। দরজার গোড়ায় মা দাঁড়িয়েছিল। ফিসফিস করে বলল, টিকু আজকে মারা গেল রে খোকা। বাজার ভর্তি থলেটা নামিয়ে শ্রান্ত একটা শ্বাস ছেড়ে বললাম, যাক, আপদ গেল। ঘরে ঢুকে দেখি বিষাদ সিন্ধু। টিকু অর্থাৎ সাদা কালো কুকুরটা ঘরের এক কোণে তার জন্য নির্দিষ্ট মহার্ঘ বিছানায় পড়ে আছে। ঘুমন্ত অবস্থার সঙ্গে তার এখনকার শুয়ে থাকার কোনো পার্থক্য নেই। কেবল ওর ভুড়ো পেটটা আজ আর তালে তালে ওঠানামা করছে না। হ্যাঁ, গতর করেছিল বটে বেটা পূর্বার আদরে। সার্থক তোর কুকুর জন্ম। মনে মনে এইসব ভাবছিলাম। আর ওদিকে মেঝের উপর এলোমেলোভাবে বসেছিল পূর্বা। মুখে একরাশ মেঘ থমকে আছে। বোঝা যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েক পালা হয়ে গেছে, তবুও গুমোট ভাব কাটতে পারেনি।
আমাকে দেখেও পূর্বা নড়ল না, চড়ল না, পুতুলটির মতো ঠায় বসে রইল। আমি যতটা সম্ভব গলাটা মোলায়েম করে বললাম, ভেরি স্যাড। কি আর করবে বলো, মৃত্যুর উপরে তো কারো হাত নেই। লালুকে বলো ওটা ফেলে দিয়ে আসুক। তুমি বরং আমায় এক কাপ চা করে দাও তো, আচ্ছা খাটুনি গেছে না অফিসে আজ। আমার কথাকে কোনো পাত্তা না দিয়ে পূর্বা বিদ্যুতের মতো ঝলসে উঠে দাঁড়ালো। আরক্ত ভিজে চোখে আমাকে বিদ্ধ করে বাইরে চলে গেল। বোঝাই যাচ্ছে আমার সঙ্গ এখন ওর পক্ষে মোটেও শান্তি জলের কাজ করছে না। অগত্যা আর কিছু না বলে আমি বিছানায় চিত হলাম। লালুকে ডাকলাম এক গ্লাস জলের জন্য। মা নিয়ে হাজির। তো বেটা কি করছে মা? মা সে একই রকম গলায় ফিসফিসানি সুরে বলল, দোকানে গেছে নুন আনতে। নুন? কেন? কালই তো পুরো 1 মাসের নুন টুন সব নিয়ে এলাম। তাহলে আবার? না রে না, খাওয়ার জন্য নয়, কুকুরটাকে মাটিতে পুঁততে হবে না, নুন চাই তো। ও, এত আয়োজন! তোমরা শাশুড়ি বৌমা মিলে লাগিয়েছো ভালো। তোর সবটাতে বিরক্তি কেন রে খোকা? সারা বিকেল মেয়েটা পড়ে পড়ে কাঁদলো, এত দিনের পোষা জীব। মা চোখে আঁচল দিল। বোঝা যাচ্ছে পূর্বার বৃষ্টিতে মাও বেশ ভিজেছে। তবে বরাবরই মা মৃদু আপত্তি করলেও কখনোই বৌমার কোনো রকম সাধে বা শখে বাদ সাধেনি। ফোঁস করে একটা ভিজে নিঃশ্বাস পড়ল মার। আমি জানি এরপরই অনিবার্যভাবে মা কোন কথাটা বলবে। ঠাকুরকে মা করেই পাঠালেন, কিন্তু একটাও সন্তান দিলেন না। চা জলখাবার নিয়ে বারান্দায় বসেছি। ওদিকে আমাদের বাগানের এক কোণায় লালু আর পূর্বার চলছে সারমেয়র অন্ত্যেষ্টি ক্রিয়াকলাপ। লালু শাবল দিয়ে গর্ত করছে, পূর্বা টর্চের আলোয় অকুস্থল দৃশ্যমান করে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। রাত্রে পূর্বা অনশন করল। আগেভাগেই বিছানার অন্ধকারে গা ঢাকা দিয়েছে। আমি মশারির ভিতর ঢুকে বললাম, মাছ পটলের দোরমাটা বানিয়েছিল ফাটাফাটি, তুমি মিছি মিছি বসতালে। পূর্বা কোনো উত্তর দিল না। বুঝলাম রাষ্ট্রীয় শোকে এখন পতাকা অর্ধনমিত রয়েছে। আমি চড়া গলায় বললাম, দেখো এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো লাগছে না। একটা কুকুরের জন্য হোক না তোমার 4 বছরের পোষা, কিন্তু তার জন্য। আমার কথার মাঝখানেই পূর্বা ধর্মড় করে উঠে বসল। মাথার বালিশটা তুলে নিয়ে বেরিয়ে গেল। শুনতে পেলাম পাশের ঘরের দরজায় গিয়ে ডাকছে, মা, মা, দরজাটা একটু খোলো তো, আমি তোমার কাছে শোবো। এই সারমেয় পর্বে সম্পূর্ণ জের কাটতে 1-2 সপ্তাহ কেটে গেল। শেষ হলো মনে হয় এই উপসংহার দিয়ে। সেদিন সকালে কাগজ পড়ছিলাম। রান্নাঘরে সবজি কর্তনরতা পূর্বা মাকে বলছিল, দেখো মা, আমি ঠিক করেছি আর আমি কোনো দিন কিছু পুষবো না। একটা করে পুষবো আর ওরা মরবে। এ ভারী জ্বালাতনের ব্যাপার। আমি ভাবলাম যাক, এতদিনে সুবুদ্ধি হলো। তবে অন্তরালে থাকা চিরকালীন ভদ্রলোকটি যদ্দূর মনে হলো প্রার্থনা পূরণ করার মুদ্রায় উচ্চারণ করেননি তথাস্তু। দিন 2 যেতেই ঘরে আরেকটি চতুষ্পদীর আগমন ঘটল। লোডশেডিং ছিল। সন্ধ্যের গুমোট গরম,
হাতড়ে হাতড়ে হাত পাখাটা খুঁজছি। হঠাৎ নরম কিসের ওপর পা পড়ল। সঙ্গে সঙ্গে কেউ কেউ স্বরে ভেলকিয়ে লাগা শব্দ। বাতি নিয়ে পড়ি মরি করে ছুটে এলো পূর্বা। যা ভয় করেছি তাই। তোমায় তোমায় নিয়ে না আর পারা যায় না। দিলে তো পিকুটার পা মারিয়ে। আচ্ছা, এই অন্ধকারে এত ঘোরাঘুরি করার দরকারটা কি বাপু? হ্যাঁ, একটু চুপচাপ এক জায়গায় বসতে পারো না বুঝি? ধ্যাৎ। তীব্র ভৎসনায় আমাকে দাগে আসামি বানিয়ে দিল পূর্বা। লণ্ঠনের আলোয় দেখি সাদা কালো মেশানো একটা হ্যাংলা প্যাংলা কুকুরছানা। পূর্বা তাকে বাবা বাছা করে গায়ে হাত বোলাচ্ছে, আর সেটাও দিব্যি ল্যাজ নেড়ে জিভ দিয়ে পূর্বার হাত পা চেটে আহ্লাদ প্রদর্শন করছে। এটাকে আবার কোথা থেকে আমদানি করলে? আমদানি করিনি গো, ভগবান পাঠিয়ে দিয়েছে। তোমার ভগবান দেখছি মাল সাপ্লাইয়ের ভালো লোক পেয়েছেন, সৃষ্টি করছেন আর শটান পাঠিয়ে দিচ্ছেন তোমার কাছে। পিকু নামের বাড়ির নতুন সদস্যটি তখন কুণ্ডুলি পাকিয়ে পূর্বার কোলে আরাম করে বসার উপক্রম করছে। পূর্বা স্নেহসিক্ত চোখ ওই ক্ষুদ্রাকৃতি মানবেতর শাবকটির দেহে বলিয়ে উৎসাহ ভরে বলে উঠল, দেখেছো দেখেছো কেমন মিল? এ আমার এ আমার টিকুই ফিরে এসেছে। ঠিক ঠিক ওর মতো দেখো, আমার হাতে পা তুলে দিয়ে কেমন শুয়েছে। রংটাও একই রকমের, ওর মতোই মিল। টিকুর কপালেও একটা সাদা রঙের লম্বা টিকা ছিল। আমি ওকে বোঝাতে চাইলাম ঈশ্বরের প্ল্যান হলেও মাত্র ৩-৪ সপ্তাহে টিকুর আত্মাকে আবার দেহি করে পৃথিবীতে নামানো মোটেও সম্ভব নয়। ও এখনো বৈতরণী পেরোতে পেরেছে কিনা সেই সন্দেহ। তারপর তো আছে চিত্রগুপ্তের খাতা ধরে কৃতকর্মের বিচার। পূর্বা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি না বড্ড বাজে বকো। ধ্যাৎ, কুকুরের আবার স্বর্গ নরক কি? ওদের ওসব স্বর্গ নরক বলে কিছু নেই। ওরা তো আর মানুষ নয়, তাই ওদের পাপও নেই পুণ্যও নেই। আমি অগত্যা এক ঢোক চা দিয়ে মুখ বন্ধ করলাম। দুর্ভাগ্য এই ছানাটার। রাজার হালেই বেশ দিনগুলো কাটাচ্ছিল। কুকুরকে যে লাই দিলে মাথায় চড়ে তা আমার ঘরেই দৃশ্যমান। যখন তখন পূর্বার কাঁধে চেপে আছে আর চুকচুক করে গাল চেটে দিচ্ছে। আহ্লাদের সীমা নেই। মাও মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতে বাধ্য হচ্ছে, বৌমা, এই কাজের সময়টা শিকল দিয়ে না হয় বেঁধেই রাখলে। ওহ, এই যে কান মাথা চাটছে, অসুখ বিসুখ করে যদি। পূর্বা খিলখিল করে হেসে বলে, ভীষণ দুষ্টু হয়েছ তুমি পিকু। তোমাকে না বেঁধে রাখাটাই দরকার। আসলে কি জানো তো মা, এত পলকা ভয় লাগে, বাঁধলে যদি আবার মরে যায়। আর ওর চাটলে কিচ্ছু হবে না, দুধের জিত তো, ওদের আদরে বৃষ্টিস থাকে না গো। সুখেই ছিল বাচ্চাটা। হঠাৎ সেদিন বিকেলবেলা কুকুরছানার পূর্বতন মালিক এসে হাজির। রবিবারের দুপুর, দিবানিদ্রার সুখামেজটা ভেঙে গেল। পূর্বার গলা কাকে যেন উপদেশ দিচ্ছে। উঁকি দিয়ে দেখি গুটি ৩ বাচ্চা ছেলে মেয়ে। ওদের একজনকে চিনি, মোড়ের মাথায় তারাপদবাবুর ছেলে, তারই কুকুর। সে পুষেছিল, নামকরণও হয়ে গিয়েছিল আলেকজান্ডার। কিন্তু দুদিনও যায়নি। এক রাতে সে যখন নিদ্রামগ্ন, তখন তার মা তাদের চাকর বাচ্চু মারফত সেটাকে তার আদি বাসস্থান অর্থাৎ রাস্তায় বার করে দিয়েছিল। ছেলে তারপর থেকে লাগাতার অসহযোগ আন্দোলন চালিয়ে অবশেষে আজ সফল হয়েছে। মাও তার দাবি মেনে নিয়েছে। তাই এতদিন পর আবার আলেকজান্ডারের খোঁজ পড়েছে। অগত্যা
পূর্বা তার পিকুসোনাকে আলেকজান্ডারের রাজাসনে বসিয়ে বিদায় দিতে বাধ্য হলো। বেশ কিছুদিন আমাদের ঘরটা নিঝুম হয়ে রইল। পূর্বাও কেমন যেন ঝিম মেরে রইল, আর মা বংশপ্রদীপের কামনায় নানা ব্রত আচার পুজো আয়োজনে ব্যস্ত হয়ে রইল নিয়ম মাফিক। পূর্বাকে এরকম চুপচাপ দেখতে আমারও কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এতদিন সারমেয় সন্তানগুলি নিয়ে ও কেমন যেন ভরে ছিল। আজ মনে হলো ও নিরাভরণ। আজ মনে হলো ও যে সন্তানহীনা, এই কথাটা এই শূন্য বাড়ির সাদা দেওয়ালগুলো ওকে প্রতি মুহূর্তে যেন স্মরণ করিয়ে দিচ্ছে। এও জানতাম এই স্থিতাবস্থা পূর্বা বেশিদিন সহ্য করতে পারবে না। তবে এবার ঘরে যে চতুষ্পদটি হাজিরা দিল, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা ডবকা কালো হুলো বেড়াল ছানা। আমি নাক সিটকোতে পূর্বা তিরস্কার করে বলল, তোমার চেয়ে অনেক পরিষ্কার, বুঝলে? তারপর নবাগতর উৎস ও উৎপত্তি বিষয়ে আমাকে অবহিত করানোর জন্য তার অফুরন্ত উৎসাহ। অনুদের চিলে কোঠায় 4টে ছানা হয়েছিল, 2টো মরে গেছে, একটা কুকুরে তুলে নিয়ে গেছে, পড়েছিল এটাও কোনোদিন মরে যেত জানো। অনুরা তো আর পুষতো না, রাস্তায় ফেলে দিত। তাই আমি নিয়ে এলাম। এই দেখছো দেখছো কেমন কেমন বড় বড় লোক। এটা না বড় হলে ভীষণ সুন্দর দেখতে হবে, বলো? আগের দুটির মতো এটিরও যত্নে কোনো ঘাটতি রইল না, বরং একটু বেশি আহ্লাদ পেল। এতদিন কুকুরগুলোর আলাদা থাকার জায়গা ছিল, কিন্তু এটি নিজের বাক্সের ধারে কাছেও ঘেঁষল না। রাত্রে দিব্যি ঘুমটুকু ধরা দিয়ে করছে, হঠাৎ কানের কাছে মশারির কোল ঘেঁষে ঠিক পূর্বার মাথার কাছে হাজির হয়েছে বেটা। পূর্বা স্নেহ ছলকে উঠল। কি হয়েছে মনু? কি হয়েছে আমার বাবু? কি হয়েছে সোনা? হ্যাঁ, কি হয়েছে? তোমার বিছানা পছন্দ হয়নি বাবা? আচ্ছা 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 আচ্ছা, এসো এসো, আমার কাছে এসো। ওলে বাবালে, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মশারি তুলতেই হুলোটা পূর্বার কোল ঘেঁষে শুয়ে পড়ল। তারপর গড়গড় গড়গড় আওয়াজ করে সে কি উচ্ছ্বাস ও আনন্দের বহিঃপ্রকাশ। জ্বালায় দেখছি এবার রাতের ঘুমটাও মাটি হবে। চত সব। পূর্বা হুলোর গায়ে চাপড় মেরে বলল, হয়েছে মনু, হয়েছে। আর আওয়াজ করিস না, দেখছিস না পাশের লোকটা ঘুমোতে পারছে না। শ্শ্, আওয়াজ করে না, আওয়াজ করে না, আস্তে আস্তে। ঘুমাও ঘুমাও ঘুমাও। কমাস যেতে না যেতেই হুলোটা বেশ তাগড়ায় চেহারা বাগালো। বড় বড় গোঁফ, নথদ্দি গ্রেট ল্যাজ, বড় বড় লোম ফুলিয়ে যখন হাঁটে দেখতে সত্যিই ভালো লাগে। মায়েরও আর খুশি ধরে না, ষষ্ঠী বাহন বলেই ডাকেন ওকে। মা ষষ্ঠী নাকি ওর পেছনে পেছনে এ বাড়িতে এসেছেন। গত 2 মাস পূর্বা বাপের বাড়িতে। আমার দিন কাটছে অফিস, বাড়ি, শ্বশুর বাড়ি করে। মায়েরও কাজের চাপ বেড়ে গিয়েছে, একা সামলাতে পারে না। হুলোর বিড়ালটার কথা আমারও আর খেয়াল থাকে না। রাত্রে ক্লান্ত শরীরে বাড়ি ফিরি। প্রতিদিন পূর্বা ফোনে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তোমরা মনুটাকে দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছো কেন? ভালোই দেখাশোনা হচ্ছে ওটার। মার ষষ্ঠী বাহন না। আজ হঠাৎ খেতে বসে খেয়াল হলো। মাকে বললাম, ভালো কথা, বিড়ালটা গেল কোথায়? আর 6-7টা দিন ওকে দেখতে পাইনি। আমার ঘর ভরে দিয়ে ষষ্ঠী বাহন যে গেল কোথায় ভগবান জানে।
আমার একটু খারাপ লাগলো। পূর্বায়ের সুখে দেখতে না পেয়ে কি ভাববে কে জানে। তবে এতদিনে তো ওর কোলে আসল দাবিদার এসেই যাবে, এটাই যা রক্ষে। মাকে তাই সান্ত্বনা দিয়ে বললাম, দেখো কোথাও চড়তে টরতে গেছে, ও চলে আসবে ঠিক। আজ 3 দিন হলো আমি একটি পুত্র সন্তানের জনক হয়েছি। তবে প্রাপ্তিটা পুরোপুরি সুখকর হয়নি। ছেলেটি ভগ্ন স্বাস্থ্য নিয়ে জন্মেছে। পৃথিবীতে এসেই সে জীবন সংগ্রামে তাই লিপ্ত হয়ে পড়েছে। 2 দিন বেনিদ্র রজনী গিয়েছে। মাও চলে গেছে তার বংশপ্রদীপ শিখা রক্ষা করতে। আজ রাত্রে আমি শূন্য বাড়িতে বসে আগামী দিনের কর্মসূচি মনে মনে তৈরি করছিলাম। ঘুম আসবে কি করে তা তন্দ্রাদেবী জানেন। মাথার ভিতর সারাদিনের ঝক্কি ঝামেলা, হাজার লোকের হাজার রকম মুখে সহস্র কোটি কথা ঝনঝন করে পাচ্ছে। হঠাৎ স্পষ্ট মনে হলো কেউ যেন ঠিক মা বলে ডাক দিয়ে উঠল। টর্চ হাতড়ে নিচে আলো ফেললাম। নিচে বসে রয়েছে, বিছানার ঠিক যে পাশে পূর্বা স্থান তার নিচে। আমায় দেখে সে আরেকবার ডাক দিল। মনের ভিতর কেমন সুর বেজে উঠল। মনে হলো পূর্বা ওর আদরের সন্তানকে রেখে জন্ম দিতে গেছে আরেকটির, আর আমি সে নবাগত সন্তানের মোহে একে এমনভাবে অবহেলা করে গেছি। বিছানা থেকে নেমে এলাম। আমি ওকে আস্তে আস্তে বুকে তুলে নিলাম। কি নরম মোলায়েম ওর শরীর। এই প্রথম যেন সন্তান দেহ আস্বাদন করলাম। বুকের ভিতর গড় গড় করে উঠল সে। রাতের অন্ধকারে নির্জন ঘরে গভীর একলায় বসে অনুভব করলাম আমি আজ পিতা হয়েছি। বেশ কয়েকদিন পর একদিন দুপুরে বাড়ি ফিরেছি। ঘুমন্ত পূর্বার পাশে আমার ছেলেটা একছড়া ফুলের মতো ঘুমিয়ে রয়েছে, আর ঠিক পূর্বার পায়ের কাছে গা ঘেঁষে শুয়ে আছে ষষ্ঠী বাহন। ওদের 3 জনকে দেখে পরিপূর্ণ তৃপ্তিতে আমার মন ভরে উঠল। খবরটা যখন পেলাম তখন আমি স্বদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকার উত্তর পূর্বে নদী আর লেকের রাজ্য মিশিগানে। কিছুটা মানসিক প্রস্তুতি ছিল। জানতাম অন্তিম সংবাদটা আসা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাও মুহূর্তেই চারপাশটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। শহরে কয়েকটা ছোটখাটো কাজ ছিল, এরই কাজ সাথে নেই। আমি একাই ড্রাইভ করে ডাউন টাউনে ফিরছিলাম। এখানকার হাইওয়েগুলোতে ছট করে যেখানে সেখানে গাড়ি থামাবার কোনো উপায় নেই। গতি ক্রমশ মন্থর করে সুবিধা মতো একটা জায়গায় আমার লাল পোর্সা গাড়িটাকে দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এলাম। এক বুক স্বচ্ছ নীলাভ জলরাশি দিয়ে পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে সেন্ট ক্লিয়ার্স নদী। ফল সিজন শুরু হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে সেই ছাপ যেন ফুটে উঠেছে একটু একটু করে। কলটা অ্যানি করেছিল। আনি আমার ছোট মাসি।
ছোটবেলায় আন্টি বলতে পারতাম না, আনি বলতাম, সেটাই বরাবরের বুলি হয়ে গেছে। 1 ঘন্টা হলো দিদুন চলে গিয়েছে। এখানে দিনের আলো ঝলমল করলেও বারুইপুরে আমার সেই চেনা বাড়িটায় এখন গভীর রাত। দিনের আলো ফুটলে একসময় নশ্বর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। পড়ে থাকবে একরাশ অমলিন স্মৃতি, উল্কাটায় বোনা ভালোবাসার পরশ, আর ছাদের এক চিলতে রোদে দেওয়া আচারের বয়ামগুলো। এগ্রিকালচার নিয়ে হায়ার স্টাডিজ করার জন্য বছর 5 আগে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। পড়া শেষ করে হয়তো দেশেই ফিরে যেতাম, তার আগেই এরিকার সাথে আলাপ হয়ে গেল। হাত খরচ চালাবার জন্য এখানকার অন্যান্য ছাত্রছাত্রীদের মতো আমিও একটা ক্যাফেটেরিয়াতে সপ্তাহে 2-3 দিন টুকটাক কাজ করতাম। সেখানেই প্রথম পরিচয় হয় ওর সাথে। এরিকা সেরানো, স্প্যানিশ মেয়ে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করলেও ওর আসল পরিচিতি ছিল ফুড ব্লগার হিসাবে। উইকেন্ডে ছুটি ছাটা পেলেই বিভিন্ন প্রান্তের কন্টিনেন্টাল ইন্দো ওয়েস্টার্ন খাবার চেখে দেখার জন্য ছুটে বেড়াতো। পরবর্তীকালে আমাকেও বহুবার ওর সফর সঙ্গী হতে হয়েছে। বেশ খানিকক্ষণ খোলা হাওয়ায় দাঁড়িয়ে আনমনে স্মৃতির পুরনো অ্যালবামগুলোকে নেড়ে ছেড়ে দেখছিলাম। মোবাইলটা গাড়ির ভেতর ছিল। এরিকাকে এখন ফোনে পাওয়া যাবে না, তাই ছোট্ট করে একটা টেক্সট পাঠিয়ে দিলাম ওকে। গাড়ির দিকে তাকিয়ে হঠাৎ একটা কথা মনে পড়তেই শত দুঃখের মধ্যেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রায় মাস 2 আগের কথা। আনি ফোন ধরিয়ে গিয়েছে দিদুনকে। থেমে থেমে কাঁপা কাঁপা স্বরে বহুদূর থেকে যেন কথাগুলো ভেসে এলো। কেমন আছিস দাদা? ভালো আছি দিদুন, তুমি কেমন আছো? তোমাকে যে ওষুধগুলো পাঠিয়ে দিয়েছিলাম সেগুলো ঠিক খাচ্ছ তো? আমার আর থাকা না থাকা, এবার পালাতে পারলেই বাঁচি ভাই। তা হ্যাঁ রে, শুনলাম নাকি একটা পার্সে কিনেছিস? কেমন হয়েছে? কত বড়? পার্সে? পার্সে কোথায় কিনলাম গো? তোমায় কে বললো আমি পার্সে কিনেছি? তোর রানী যে বলল বাবু সোনা একটা লাল টুকটুকে পার্সে কিনেছে, ছবিও তো দেখালো মনে হয়। আহা, ওটা পার্সে নয় গো দিদুন, পোরসা বা পৌসা, মাছ নয় গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটাই কিনেছি গত মাসে। আনিকে ছবিও পাঠিয়েছিলাম। তুমি একটু ঠিক হলেই তোমাকে এখানে নিয়ে আসবো, তখন ওই পার্সে চড়েই তোমায় নিয়ে সারা কান্ট্রি সাইড ঘুরবো, কেমন? আমার কথা ছাড়, ইরা দিদি ভাই কেমন আছে? ওর যত্ন নিচ্ছিস তো? এবারটা অবশ্য বুঝতে সমস্যা হলো না। দিদুনের নিজের ভাষায় পোরসা যেমন পার্সে হয়েছে, তেমনি এরিকাও হয়ে গেছে ইরা। এটা অবশ্য আজকের কথা নয়, বছর 2 আগে যখন প্রথমবার ওকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলাম। মুখ্য উদ্দেশ্য ছিল এরিকাকে আসল ভারতীয় খাবারের স্বাদের স্পর্শ দেওয়া, আর অবশ্যই আমার পরিবারের সাথে পরিচয় করানো। তখনও ভাবিনি সেটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। বাবু সোনা, এই বাবু সোনা, আরে গেলি কোথায়? আয় সামনে আয় বলছি। ফের আচার নষ্ট করছিস না? মামাই তখন ছাদে উঠে তারস্বরে ডাকাডাকি করছে। আনি কোমরে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ঠিক আছে, বেরিয়ে আয় জলদি, বেশি বকবো না, একটু কান মোলা দেবো আর 2-4টে পাট্টা, ব্যাস। দুজনেই জানে বাবুসোনার ছাদে লুকোনোর জায়গা একটাই, কিন্তু কারোরই এগিয়ে এসে জোরাজুরি করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। দুজনেই বেশ মজা পাচ্ছে বলে মনে হচ্ছে। কোথায় গেল বলো তো ছেলেটা? কোথাও তো দেখতে পাচ্ছি না। তাই তো রে, কোথায় গেল বলতো দাদা? ও কি রানাঘাটে চলে গেল নাকি ম্যাজিক করে গায়েব হয়ে গেল? আনিও মজার সুর বজায় রেখেই জবাব দিল, এইভাবে হবে না বুঝলি, বাবু সোনাকে খোঁজা আমাদের কম্য নয়। আমার মনে হচ্ছে এবার ডিটেকটিভ দিদুনকে না ডাকলেই নয়। চল আমরা নিচে যাই। ধূপধাপ পায়ের শব্দ করে দুজনেই যখন চিলেকোঠার আড়ালে লুকিয়ে পড়েছে, ঠিক তখনই আমি ছাদের এক কোণে সিমেন্টের জলের ট্যাঙ্কের ভিতর থেকে সন্তর্পণে মাথা বের করে তাকিয়ে দেখলাম কেউ আমাকে ধরতে আসছে কিনা। প্লাস্টিকের জলের ট্যাঙ্ক এসে যাওয়ার পর
সিমেন্টের ট্যাঙ্কটা বহুদিন ধরেই অব্যবহৃত শুকনো অবস্থায় পড়ে থাকে, আর ওটাই ছিল আমার সেই সময়কার বেস্ট হাইড আউট প্লেস। আমার ধারণা ছিল এই বাংকারে লুকিয়ে পড়লে এক দিদুন ছাড়া আর কেউই আমাকে খুঁজে পাবে না। কথায় বলে না, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই। বাকিদের কথা জানি না, তবে আমার ছোটবেলায় মামা বাড়ির মজার অভিজ্ঞতার ঝুলি একেবারে টইটুম্বু। ওখানে আমি ছিলাম যাকে বলে একচ্ছত্র মহারাজাধিরাজ। মায়ের বকুনি, বাবার শাসন সব হপ্তাখানেকের জন্য রানাঘাটের বাড়িতে প্যাকিং করে রেখে আসতাম। এমন হয়েছে বহুবার পুজোয় বা গরমের ছুটি শুরু হতেই মামাই অথবা আনি এসে একাই আমাকে নিয়ে গেছে বারুইপুরের সেই স্বপ্নের রাজ্যে। সকালবেলাটা অবশ্য ঘণ্টাখানেক আনির কাছে বসে কিছুটা হোমওয়ার্ক করতে হতো, আর বাদ বাকি পুরো দিনটাই বাঁধন ছেঁড়া গরুর মতো এদিক ওদিক চড়ে বেড়াতাম আর নিত্য নতুন দুষ্টুমি আর কুবুদ্ধি হাঁটতাম। মামাইয়ের ফিশারির বিজনেস, সারা দিনটাই প্রায় বাইরে বাইরে থাকতো। আর রইল বাকি আনি। তার থোড়াই হিম্মত ছিল দিদুনকে ফাঁকি দিয়ে আমাকে বকাঝকা করার। না চাইতেই যদি সবকিছু পাওয়া যায় তাহলে কি আর জীবনের রহস্য রোমাঞ্চ বলে কিছু থাকতো? তেমনি মামাবাড়ির সবকিছুতেই আমার সর্বাগ্রে অধিকার থাকলেও কিছু কিছু জিনিসের উপর একটু আধটু বিধিনিষেধের হালকা বেরি পেরানো থাকতো। তার অন্যতম কারণ হলো চিলেকোঠার ঘরের এক সার কাঁচের বয়ামের আচারের শিশি। না, আচার খাওয়ার কোনো বারণ ছিল না। বারণ ছিল নিজে থেকে শিশিরের ভেতর থেকে আচার বের করে ঘাটাঘাটি করার। ঠিকমতো ঢাকা না লাগানোর জন্য শিশিরটা কাকে বেড়ালে মুখ দিয়ে নষ্ট করত। তবে কেন জানি না সেই নিষিদ্ধ কাজটার প্রতি আমার দুর্বার আকর্ষণ। আজ এতগুলো বছর পেরিয়ে গেছে, তবু কত উজ্জ্বল সেই সব স্মৃতি। চোখ বুঝলেই দেখতে পাই শ্যাওলা মাখা সিঁড়ির ধাপে বসে মামাইয়ের সাথে ছিপ ফেলে পুকুরের মাছ ধরা, নতুন রসের খেজুরগুলো ডুবিয়ে ডুবিয়ে আনির হাতের গরমাগরম পুলি পিঠের কামড় বসানো, লোডশেডিংয়ে কুপির কাঁপা কাঁপা আলোয় দিদুনকে জড়িয়ে ধরে লাল কমল নীল কমলের গল্প শোনা। সবকিছু এতটাই জ্যান্ত যে মাঝে মাঝে বাস্তবতাই কেমন যেন ঘোর লাগা ধোঁয়াটে মনে হয়। শেষ 6টা মাস খুব কষ্টে কেটেছে দিদুনের। ব্রেস্ট কার্সিনোমা হয়েছিল। এই বয়সে আর অপারেশন করার ঝুঁকি নেওয়া যায়নি। কিমোথেরাপি চলেছিল। আমি ইউএসএ থেকে বেশ কিছু মেডিসিন নিয়মিত পাঠিয়ে যাচ্ছিলাম। ইচ্ছে ছিল দিদুন একটু স্টেবল হলেই এদেশে নিয়ে আসবো। শেষ রক্ষা হলো না। ফোনটা ফের বাজতে শুরু করেছে। এবার হয়তো মা বাবা কেউ ফোন করে থাকবে। হাইওয়ের সমস্ত যান্ত্রিক আওয়াজ উপেক্ষা করার জন্যই এবার লঘু পায়ে নদীর দিকে একটু একটু করে এগিয়ে গেলাম। ছোটবেলায় যে আচার চুরি গাওয়ার জন্য বকুনি খেতে হয়েছে, সেই আচার বা পিকল ইন্ডাস্ট্রিতেই কীভাবে শেষমেশ জড়িয়ে পড়ব, সেটাও আর বছর দুয়েকের মধ্যে উত্তর আমেরিকার লিটল পিকল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে, সে গল্প অনেকটা রূপকথার মতোই। শুরুটা কিন্তু সেই বারুইপুরের বাড়ির উঠোন থেকেই হয়েছিল। বেশ মজার আর আকর্ষণীয় তো বটেই। অনেকেই জানেন না, আচার বা পিকেলের ইতিহাস শুধু সাম্প্রতিক সময়ের নয়, কয়েক হাজার বছরের পুরনো। যেমনটা জানা যায়, প্রায় খ্রিস্টপূর্বাব্দ 2030-এ ভারত থেকে কিউকাম্বার বা শসা নিয়ে শুধু টাইগ্রিস ভ্যালিতে প্রথম পিকল করা হয়েছিল। পিকল শব্দটা এসছে ডাচ শব্দ পেকল বা জার্মান শব্দ পোকেল থেকে। এর অর্থ ব্রাইন বা লবণ জলের মিশ্রণ, যার মধ্যে শসাকে একটা নির্দিষ্ট সময় ধরে চুবিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্ট করে তাকে ভবিষ্যতে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করে তোলা হয়। গবেষণায় জানা গেছে পিকলের মধ্যে যে হেলদি প্রোবায়োটিক্স কিছু মজুদ থাকে তা বিশেষভাবে হজমের উপযোগী। এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও অন্যান্য অনেক ক্রনিক ওষুধের প্রতিরোধী ক্ষমতাও রয়েছে এর মধ্যে। পাশ্চাত্য দেশগুলিতে অবশ্য পিকল মানে পিকলড কিউকাম্বার, কিছু কিছু ভারতীয় কোম্পানির দৌলতে অবশ্য আলাদা ভ্যারাইটির আচার ও দেশে মেলে, কিন্তু তার প্রাপ্তি বা গ্রাহক দুটোই যথেষ্ট কম। অবাঙালিরা পরোটা, নান ইত্যাদির সাথে মূলত যে ধরনের আচার পছন্দ করেন তার স্বাদ আর বাংলার বাঙালির কাছে আচারের স্বাদ বেশ আলাদা।
সত্যি বলতে কি, বঙ্গদেশে আচারের যে সমস্ত বা যে অজস্র প্রকার আর বৈচিত্র্য আছে তার তুলনায় সারা পৃথিবীতে বিরল। ঠান্ডার দেশগুলিতে এমনিতেই সারা বছরের কাঁচা সবজির অপ্রতুলতা থাকে। প্রসেসড ফুডের উপরেই ওদের দেশের অনেকাংশ নির্ভর করতে হয়। সেদিক থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক কৃষিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলোর মধ্যে মিশিগান অন্যতম। চেরি, আপেল, আঙুর, পিচ, পাম, স্ট্রবেরি, ব্লুবেরি প্রভৃতি প্রচুর পরিমাণে ফল আর বিবিধ শস্যের উৎপাদন হয়। পশ্চিমাঞ্চলে উর্বর জলবায়ুতে মিশিগান লেকের একটা প্রত্যক্ষ ভাব রয়েছে। আর এই সব কিছু মিলিয়েই এই রাজ্য পিকল ক্যাপিটালের মর্যাদা পেয়েছে। এরিকা এর আগে যে সমস্ত ভারতীয় আচার টেস্ট করেছিল, স্বাভাবিকভাবে সেগুলো স্বাদে আর গুণে কোনোটাই বাড়ির তৈরি আচারের ধারে কাছেও আসে না। তাই যখন বছর দুয়েক আগে দিদুনের হাতের আসল কাঁচা আম, টক কুল, তেঁতুল ইত্যাদি আচারের স্বাদ পেল, স্বাভাবিকভাবেই একেবারে তাজ্জব হয়ে গিয়েছিল। যারা মনে করেন বিদেশিরা একবারেই ঝাল মশলা খেতে পারে না বা পছন্দ করে না, তাদের এই ধারণা একেবারেই ভ্রান্ত। কসমোপলিটন সমাজে এই তত্ত্ব আর খাটে না এখন। ফুড ব্লগার হওয়ার কারণে দেশ বিদেশের খাবার সম্পর্কে এরিকার অভিজ্ঞতা বিশাল। এটা ওরই আইডিয়া ছিল যে বাঙালি আচারের বিবিধ বৈচিত্র্যকে যদি দেশের সীমাবদ্ধ বা গণ্ডির বাইরে নিয়ে যাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম মজা করছে, তারপর একটা দুটো আলোচনার পর ভেবে দেখলাম সত্যি যদি এটা করা সম্ভব হয় তাহলে দিদুনের এই অপূর্ব রেসিপিগুলো চিরকালের জন্য অমর হয়ে থাকবে। তবে শুরুটা করা ছিল বেশ মুশকিল। ইন্ডিয়াতে তৈরি করে রপ্তানি করার ব্যাপারে মূল যে সমস্যা ছিল তার মধ্যে একটা হলো পারমিট আর ফুড স্ট্যান্ডার্ড সেফটির সমস্ত প্যারামিটারে ঠিকঠাক পাস করা। ফার্স্ট ওয়ার্ল্ডগুলিতে এখন আমদানিকৃত যে কোনো খাদ্যদ্রব্যের উপরেই প্রচুর কড়াকড়ি চলে। দ্বিতীয়ত মাসুল বা ট্যাক্স, সেটাও হিসেব করে যা দাঁড়াচ্ছিল তাতে লাভের গুড় ট্যাক্সেই খেয়ে যেত। তাহলে উপায় কি? উপায় অবশ্য একটাই, পুরো প্রসেসটাই ওদেশের ফুড প্ল্যান্টে বসে তৈরি করার। কিন্তু তাতেও আসল সমস্যা ছিল কাঁচা মালের। বঙ্গদেশে যেসব উপাদান অঢেল মেলে তা কি আমেরিকায় মিলবে, নাকি তার স্বাদ আসলের মতন হবে? এই সমস্যার সমাধান অবশ্য আমার মুশকিল আসান দিদুনি করে দিয়েছিল। দেশে যাওয়ার সময় ওদেশ থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস, অলিভ, পিচ ইত্যাদি নিয়ে এসেছিলাম। উদ্দেশ্য ছিল কিছুটা বাড়িতে রেখে বাকিগুলো আত্মীয় প্রতিবেশীদের দিয়ে দেওয়া। মজার বিষয় হলো, আমি আর এরিকা যখন কি করে এদেশের আচার ওদেশে নিয়ে যাওয়া যায় এই নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করছিলাম, তখন মাত্র দুদিনের মধ্যেই দিদুন আমাদেরকে প্রচণ্ড অবাক করে আমার আনা সেই ফলগুলো দিয়ে চুপি চুপি 2-3 রকমের আচার বানিয়ে আমাদের একেবারে চমকে দিয়েছিল। সামান্য কিছু মশলা আর অসামান্য হাতের জাদুকরিতে একদম নতুন সেই আচারগুলোর টেস্ট ছিল অসামান্য। তখনই বুঝেছিলাম প্রতিভা আর মৌলিক উদ্ভাবনী ক্ষমতার সামনে ছোটখাটো প্রতিবন্ধকতা কিচ্ছু না। এরিকা দিদুনকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলেছিল, না, ইউ আর ইনএভিটেবল গ্র্যানি। মিশিগানে এরিকার পরিচিত ফুড ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সঙ্গে এরপর ব্যবসাটা দাঁড় করাতে কিছুটা সময় লাগলেও বিশেষ বাধার সম্মুখীন হতে হয়নি। সমগ্র আমেরিকাতেই অজস্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর গ্রসারি স্টোর্স রয়েছে। প্রথমে সেগুলোতেই ফ্রি ট্রায়াল দেওয়া শুরু করেছিলাম। একটু একটু করে জনপ্রিয়তার চাহিদা দুটোই বাড়তে লাগলো। ইতিমধ্যে দিদুনের দেখানো রাস্তায় হেঁটে আমরাও নিজেদের বেশ কিছু লোকাল ফ্রুটস আর হার্বস দিয়ে নতুন নতুন ফ্লেভারের মিক্সড পিকল নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছিলাম। মিশিগানের অফুরন্ত ফল আর সবজি ব্যবহার করতাম। ইন্ডিয়া থেকে বিভিন্ন মশলার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আসতো। ফোনে বা ভিডিও কলিংয়ে দিদুনের কাছ থেকে প্রায় প্রতিদিনই প্রচুর মহামূল্যবান টিকা টিপ্পণী নিতাম। এরপর আর শুধু অনাবাসী ভারতীয়দের মধ্যেই আমাদের প্রোডাক্টগুলো সীমাবদ্ধ রইল না, পুরো আমেরিকা মহাদেশেই ছড়িয়ে পড়ল একটু একটু করে। সাফল্য ব্যর্থতা সব কিছু সঙ্গী করেই কোথা দিয়ে হু হু করে 2 বছর পেরিয়ে গেলাম। আমাদের সকল উদ্যোগেই যিনি মূল হোতা, তার নামে ভেবেছিলাম আমাদের কোম্পানির ব্র্যান্ড নেম রাখবো। দিদুনকে একদিন ফোনে ধরলাম, দেখো তোমার আসল নামটা কি? কেন রে, আমার সম্পত্তি সব লিখিয়ে নিবি নাকি? ফাজলামি ছাড়ো। আমি আর তোমার ইরা দিদি ঠিক করেছি তোমার নামেই আমাদের কোম্পানির নাম রাখবো। আমার নামটা নিয়ে কি করবি দাদা? তোরা দুটিতে মিলে এত খাটাখাটনি করছিস, তোদের নামই রাখ না ভাই।
এই বুড়িটাকে নিয়ে আবার কেন টানাটানি? আহ, বলোই না। তোমার হাতে ছোঁয়া আর মশলার জাদু ছাড়া কি কখনো এতদূর দেখতে পারতাম? তবে আর কি, বুড়িমার চকলেট বোমের মতো নাম রেখে দে দিদিমার মশলার আচার। দিদুন নিজের নাম দিতে রাজি না হওয়ায় শেষমেশ আমরা অনেক ভাবনা চিন্তা করে নাম রেখেছিলাম গ্র্যানি সিক্রেট। উইকেন্ডে মেল বক্স খুলে একতারা জাঙ্ক চিঠিপত্র ঘাঁটতে ঘাঁটতে যখনই হঠাৎ গঙ্গা নাম লেখা চিঠিটা হাতের সামনে চলে এলো, তখন মুহূর্তের জন্য থমকে গেলাম। মামাই বলেছিল বটে পাঠিয়ে দেবে। দিদুন চলে যাওয়ার পর আমরা দুজনেই দেশে গিয়েছিলাম, কিন্তু বেশি দিন থাকা সম্ভব নয় বলে শুধু আমার কাজটুকু সেরেই ফিরে আসতে হয়েছিল। এইসব কার্ডে খুব সাধারণ ভাষায় প্রয়োজনীয় বক্তব্যটুকু সেরে ফেলা থাকে, কিন্তু এর মধ্যেও একটা লাইনের বিশেষ অংশে আমার চোখ চলে গেল। আমার পরলোকগতা মাতা শ্রীমতী ইন্দুবালা দেবীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হইবে। সমস্ত জাগতিক বাঁধন ছিন্ন করে সেই মানুষটা যখন বহুদূর চলে গিয়েছে, তখন এতদিন পরে তার পোশাকি নামটা জানতে পারলাম। সত্যি কেন এতদিন জানার চেষ্টা করিনি? নাকি আমাদের কাছে আমাদের দাদু ঠাম্মা দিদুনের নামের চেয়েও সম্পর্কের মূল্যটা সবচেয়ে বড় পরিচিতি? একজন বলেছিলেন, নামে কি এসে যায়। আমার কাছে তাই সেই ছোটবেলা থেকে প্রাণাধিক প্রিয় মানুষটির একটাই পরিচয়, আচার দিদুন। অভি, এই অভি, তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? শোন না, তোর রেজাল্ট কেমন হলো বললি না তো? তাও বলছিস না? এবার সত্যিকারেরই আরি 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 আরি। রাগ করিস না রিনি, আমার এখন একটুও কথা বলতে ইচ্ছে করছে না। বাহাদুর দা, একটু আস্তে গাড়ি চালাও না। বাহাদুর দা, তুমি জোরে গাড়ি চালাও, এই দুষ্টু ছেলেটার কথা একদম শুনবে না। রাগ করেছিস বুঝি? আচ্ছা বল, কি বলছিস? তোর সঙ্গে কথা বলতে আমার বই গেছে, তখন থেকে জিজ্ঞেস করছি, বলছিস না? না রে, একদম ভালো না। দেখ, পাকামি করিস না। সত্যি আর কম নম্বর পেয়েছি। ম্যাথে মোটামুটি 5 নম্বর, হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এগুলোতেও মোটামুটি। আমার আর ভালো লাগে না। এক্ষুনি বাড়ি গেলে মা আর অরূপ বাবু না জানি কি না বলবে। জানিস তো ওদের কোনো দোষ নেই। তুই যেন কেমন হয়ে গেছিস অভি। আগে সব ক্লাসে তুই প্রায় সব সাবজেক্টেই হাইয়েস্ট পেতিস। বিনা আন্টি, ঝুমুর আন্টি, সুজয় স্যার তোকে কত ভালোবাসতো। স্কুলের খেলাতেও কত প্রাইজ পেতিস। এখন তো ঠিকভাবে কথাই বলিস না। জানিস নি, আমার মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। সেদিন রেডিওর একটা গান শুনেছিলাম, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, কিন্তু আসলে সত্যিকারেই হারিয়ে যেতে ইচ্ছে করে। আমাকে নিয়ে যাবি না? না রে, এই জায়গাটা খুব অন্ধকার, ঠিক ঠাকুমার ঝুলি সেই পাতালপুরীর মতো, যেখানে অচিন দেশের রাজকন্যাকে যজ্ঞরা আটকে রেখেছিল। উফ, কি কষ্ট। রাজকন্যা রোজ ভাবতো রাজকুমার এক্ষুনি তাকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে, কিন্তু রাজকুমার আসতোই না। একদিন, তুই বুঝি বেড়াতে যাচ্ছিস? তুই না আসতো বোকা, আমি বলছি এক কথা আর তুই বুঝছিস আরে। কি? আমি বোকা? ঠিক আছে, আমি আজকে গলির মুখেই নেমে যাব। বাহাদুর দা, তুমি গাড়ি থামাও। রিনি, শোন শোন, দাঁড়া। আজ আমি আন্টির কাছে নালিশ করবই করব। बिटिया रानी नाराज हो गई है। ও, রাগ হতেই পারে না। চলো দেখি বাড়িতে কি অপেক্ষা করছে। কি ব্যাপার অভি, রেজাল্টের কি খবর? স্যার, মা আপনাকে কিছু বলেনি? হ্যাঁ, মানে তোমার মায়ের কাছে আমি সব কিছুই শুনেছি, কিন্তু অভি, তোমার মতো স্টুডেন্টের কাছে কি এরকম রেজাল্ট আশা করা যায়?
কি হলো, কিছু বলো। আমার আর ভালো লাগে না স্যার। বেশ, তা কি ভালো লাগে না? পড়াশোনা করতে? তাহলে কি করতে ইচ্ছে করে? খেলাধুলা করতে না টিভি দেখতে? দেখো অভি, পড়াশোনাটাও তো করতে হবে ঠিক মতো, তাই না? তুমি আগে কত ভালো স্টুডেন্ট ছিলে বলো তো, কত ভালো মার্কস পেতে সব পরীক্ষায়। তাহলে এখন কেন এরকম রেজাল্ট হচ্ছে? আমার কোনো কিছু করতেই ভালো লাগে না। অভি, তোমার মতো ছেলের মুখে কি এরকম কথা মানায়? নিশ্চয়ই নয়। যেন নেপোলিয়ান বোনাপার্টের অভিধানে অসম্ভব কথাটা ছিল না, তাহলে তোমার অভিধানেই বা থাকবে কেন? জানো অভি, জীবনে অনেক কিছুই থাকে যা আমাদের করতে ভালো লাগে না, তবুও করতে হয়। শুধুমাত্র নিজের জন্যই নয়, অপরের জন্যও বটে। তুমি জানো তোমার এই রেজাল্টের জন্য তোমার মা বাবা কত চিন্তা করছেন? আমি জানি স্যার। তাহলে তাহলে তুমি কেন পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছ না? আমি ঠিক জানি না। আমার আমার ঠিক আছে, ঠিক আছে, তুমি উত্তেজিত হয়েও না। দেখো অভি, তোমার যদি কোনো সমস্যা থাকে বা অসুবিধা থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি তো তোমার সঙ্গে কখনোই রূঢ় ব্যবহার করিনি। তোমার কি আমার কাছে পড়া বুঝতে কোনো অসুবিধে হচ্ছে? তাহলে বলো সেটা আমায়। না স্যার। তাহলে আচ্ছা বেশ, তুমি বরং এখন একটু এসো, আজ আর পড়তে হবে না। তোমার মা আর বাবা দুজনেই বাড়িতে আছেন? হ্যাঁ, দুজনেই অফিস থেকে ফিরে এসেছে। ঠিক আছে, তুমি এসো। আসতে পারি? অলোকবাবু, আসুন আসুন, বসুন। শুনেছেন তো অভির রেজাল্ট? আগে আমি এই ব্যাপারেই আপনাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আপনি আসার একটু আগেই অভির মায়ের সঙ্গে এই ব্যাপারেই কথা হচ্ছিল। হঠাৎ অভির এইরকম রেজাল্ট। মিস্টার সেন, আমার মনে হয় এই মুহূর্তে ওর রেজাল্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ওর মন। মন? আগে বলছি আমি। আসলে মিস্টার সেন, অভিকে দেখে আমার মনে হয়েছে ও কোনো কারণে মানসিকভাবে ডিপ্রেসড। সেই কারণেই ও কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে পারছে না। আমার মনে হয় ওকে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। সাইকিয়াট্রিস্ট? না না, চিন্তার কোনো কারণ নেই। সাইকিয়াট্রিস্টের সাহায্যে আমরা শুধু অভির মনের সমস্যাটাই জানার চেষ্টা করব। কিন্তু অতটুকু ছেলের আবার কী বা মনের সমস্যা হতে পারে? মিস্টার সেন, মানুষের মন বড় বিচিত্র জানেন, সে কোনো বয়স মানে না। যাই হোক, আমি আমার কথাটা জানালাম, এবার আপনারা ভেবে দেখুন। আমার বন্ধু আকাশ চ্যাটার্জি খুব ভালো সাইকিয়াট্রিস্ট। আপনারা যদি চান তাহলে ওর সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি আমি। ঠিক আছে, আজ তাহলে উঠি। অলোকবাবু, ওহো, আপনি তো অভিকে পড়াচ্ছেন। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আসছি। আরে না না অভি, তোমাকে যে টাস্কটা আমি দিয়েছি তুমি সেটা পাশের ঘরে কমপ্লিট করো, ঠিক আছে? আর হয়ে গেলেই আমি দেখে নেব। বলুন মিস্টার সেন। হ্যাঁ, আপনার কথা মতো আমরা সাইকিয়াট্রিস্ট আকাশ চ্যাটার্জির কাছে গিয়েছিলাম, কিন্তু মনে হলো না কোনো লাভ হবে। কেন বলুন তো? ওনাকে অভির সমস্যাটা বলতে উনি কোনো উৎসাহই দেখালেন না। আচ্ছা, আর কিছু বলেছে? হ্যাঁ, কিছুদিন সময় চেয়েছেন, তবে মনে হয় না। চিন্তা করবেন না মিস্টার সেন, আকাশ যখন সময় চেয়েছে তখন কিছু একটা করবেই ও। দেখাই যাক না কি হয়।
যা, আর শেষ পর্যন্ত রেনি ডে হয়ে গেল। এদিকে বান্ধবটাও বাড়ি নিয়ে চলে গেছে, রিনিটাও আজ স্কুলে আসেনি। কি করব? প্রিন্সিপালের রুম থেকে বাড়িতে ফোন করলে বাহাদুর দাদা তক্ষুনি চলে আসবে। কিন্তু কিন্তু বাড়ি গিয়ে করবোটাই বা কি? সেই হয় হোম টাস্ক, না হলে টিভি, আর তা না হলে জুস। কিচ্ছু ভালো লাগছে না। আরে, লোকটা বৃষ্টিতে সাইকেল চালাতে গিয়ে কেমন ভাবে গর্তে পড়ে গেল। আহারে, লোকটার মধ্যে লেগেছে। আরে, ওই ছেলেগুলো এত বৃষ্টির মধ্যে নাচতে কেন? ঠান্ডা লেগে যাবে যে। আচ্ছা, ওদের মা কি ওদেরকে বলবে না? ঠিক ঠিক আমার মায়ের মতন। এই যে সবাই বাড়ি চলে গেল, আমি আমি একা। এই রে, বৃষ্টিটাও বেড়ে গেল। ঠিক আছে, পারুক, আরো আরো জোরে হোক, আজ সবাই ভিজে যাক। সবাই কেমন ছুটছে বৃষ্টির মধ্যে। সবারই কেন যেন বৃষ্টিটা এত ভয়। আরে, এই আওয়াজটা কোথা থেকে আসছে? এত বৃষ্টির মধ্যে আবার কে? বাহ, খুব সুন্দর সুন্দর, কিন্তু বাজাচ্ছে কে? এখানে কেউ তো, ওই ওই লোকটাই তো। হ্যাঁ, ওই। আহ, কি সুন্দর সুর। ওরা একটু কাছে গেলে ভালো শোনা যেত। কিন্তু যাব যদি কিছু। বাহ, আপনি খুব সুন্দর বাজান তো। তোমার বুঝি ভালো লেগেছে? খুবই ভালো, কিন্তু আপনি বন্ধ করলেন কেন? বাজান না আবার। বাজাবো, তোমার ভালো লেগেছে যখন, তখন নিশ্চয়ই বাজাবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ওই আপনি বলা ছেড়ে তুমি বলতে হবে। কি, রাজি তো? মানে ঠিক আছে, আপনি, সরি, তুমি তাহলে আবার বাজাও। জো হুকুম মালিক। কি, ভালো লাগলো? দারুণ। আচ্ছা, তুমি এমন ভাবে কোথায় বাজাতে শিখলে? আমি? এই রে, মুশকিলে ফেললে তো। আমি, আচ্ছা বলবো, আগে তো শুনি আমার এই ছোট্ট বন্ধুটার নাম কি? আমার আমার নাম অভিরূপ সেন। আর তোমার? বাবা, কি বড় নাম তোমার, অভিরূপ সেন। আচ্ছা, একটু ছোট করে ডাকা যায় না? এই ধরো অভি। আরে, ওটাই তো আমার ডাক নাম। ঠিক আছে, ওই নামেই ডাকবে, কিন্তু তোমার নামটা বলো। এই যা, আবার আমায় মুশকিলে ফেলে দিলে। আমার তো কোনো নাম নেই। ধুৎ, একদম বাজে কথা।
কারোর নাম নেই, এমন আবার হতে পারে নাকি? তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। আরে না না, আমি সত্যি কথাই বলছি। আসলে কি জানো তো, আমার এতগুলো নাম যে আসলে সব নামই গুলিয়ে যায়। তাই আমি ঠিক করেছি আমার কোনো নামই রাখবো না, যার যে নামে খুশি তাই ডাকুক। আবার হয় নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারো। আমি যে কাজ করি সেই নামেই আমায় ডাকতে পারো, স্বপ্নের ফেরিওয়ালা। ফেরিওয়ালা? তাহলে তোমার মাথায় বাসনপত্র খেলনাপাতি নেই কেন? আরে না না না, আমি সেই ফেরিওয়ালা নই, আমি হলাম স্বপ্নের ফেরিওয়ালা। এমা, তুমি কি নচিকেতা যে সুরে সুরে স্বপ্ন ফেরি করে বেড়ায়? নচিকেতা? তিনি আবার কে? সে কি, তুমি নচিকেতাকে চেনো না? আচ্ছা থাক, তোমাকে আমি সুফি বলেই ডাক। স্বপ্নের স আর ফেরিওয়ালার ফ। কি ভালো তো? আচ্ছা সুফি, তুমি স্বপ্ন ফেরি করো কেমন করে? আমি? আচ্ছা বলছি শোনো। এই যা, এই আমার হাতে যে একদম সময় নেই, আমাকে যে এক্ষুনি উঠতে হবে। সে কি, না না সুফি, তুমি এখন যেও না, একটু থাকো, দেখো আমি একদম একলা। আমার ছোট্ট বন্ধু, আমার হাতে যে একদম সময় নেই। লক্ষ্মী সোনা, আমার কথাটা শোনো। তুমি খুবই দুষ্টু, আমার সঙ্গে ভাব জমিয়ে এখন ইচ্ছে করে আড়ি করছো। আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু বন্ধু, তোমাকে কি করে নিয়ে যাই বলো তো? তোমার বাড়ির লোক যদি ভাবে তুমি হারিয়ে গেছো। তাহলে তো ভালোই হয়, আমি তো এটাই চাই, সব কিছু থেকে হারিয়ে যেতে চাই। ভারী আশ্চর্য ছেলে তো তুমি। আচ্ছা, এত জেদ করছো যখন, তখন চলো। কিন্তু আরেকবার ভেবে নাও, আমি যদি ছেলে ধরা হই। কখনো না। যে ফেরিওয়ালা এত সুন্দর বাজনা বাজায় সে কখনোই ছেলে ধরা হতে পারে না। তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। আচ্ছা চলো তাহলে। অভি, অভি, ঘুমিয়ে পড়লে নাকি? আমি জেগেই আছি। আচ্ছা ওগুলো কি তো জলের উপর ভাসছে? ওইগুলোকে বলে বয়া। যদি কোনো নৌকো ডুবে যায় তাহলে লোকেরা এইটা ধরে ভেসে থাকে। যদি কোনো দিন তোমার নিজেকে এরকম একা মনে হয়, তখন তোমার যে সব থেকে প্রিয় তাকে ডেকো, তাহলে সে ঠিক ওই বয়ার মতো তোমাকে জীবনের নদীতে ভাসতে সাহায্য করবে। সুফি, আজকে আমরা সারাদিন কত জায়গায় ঘুরলাম, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, তারামণ্ডল, কিন্তু তুমি এখনো বললে না তুমি কি করে স্বপ্ন ফেরি করে বেড়াও। অভি, সময় এলে ঠিক বুঝতে পারবে, আমি বলবো না। দেখো কেমন করে দূরে সূর্য অস্ত যাচ্ছে, লাল হলুদে আকাশটা মিশে গেছে। তাহলে কি দিন শেষ হলো অভি? হ্যাঁ, এবার রাত নামবে, কিন্তু অন্ধকারকে আমার ভয় লাগে সুফি। কিন্তু রাত তো হয়নি অভি, স্বপ্নের রাত হয় না। জীবনের সবটুকু যা সূর্য দিয়েছে সারা দিন ধরে, তা রাতেও থাকবে। তাই রাতেও থেকে যাবে সূর্যের অনুভব। যখন তুমি নিজেকে একা মনে করবে, তখন মনে করবে প্রকৃতি তোমার পাশে আছে। গাছ, পাখি, আকাশ, সব কিছুকে সঙ্গী করে নিতে হবে অভি। আর তাতে তুমি পাবে একটা মধুর স্বপ্ন, যা তোমাকে বাঁচার আশা দেবে। সুফি, আমি তাই চাই। জানো, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি এখন শুধু তুমি নও অভি, সবাই তোমার পাশে আছে, আমিও। সুফি, একটা গান গাও না। উফ, ভারী আচ্ছা ছেলের পাল্লায় পড়া গেল তো। আচ্ছা, তুমি আজ বাড়ি যাবে না? ঠিক আছে, আমি গাইছি, তবে এই গানটা শোনার পর তোমাকে বাড়ি যেতে হবে, আর নৌকো নয়,
ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি গান গাও তো, গাও না। কি গান গাইব বন্ধু আমি, কি গান গাইব তোমার জন্য। চুরি হয়ে গেছে নদীর ওই ভাষা, সাগরের হাসি, মেঘ ভালোবাসা। আর কি আছে বলো আমার এই মনে, স্বপ্নের ফেরিওয়ালা আর যেন তাই না গোটা, চুপি সারে ছিলে কোঠা, সে গল্প রাখা থাক। কি গান গাইব বন্ধু আমি, কি গান গাইব তোমার জন্য। কি গান গাইব বন্ধু আমি, কি গান গাইব তোমার জন্য। চুরি হয়ে গেছে নদীর ওই ভাষা, সাগরের হাসি, মেঘ ভালোবাসা। আর কি আছে বলো আমার এই মনে, স্বপ্নে ফেরিওয়ালা আর যেন তাই না গোটা, চুপি সারে ছিলে কোঠা, সে গল্প রাখা থাক। কি গান গাইব বন্ধু আমি, কি গান গাইব তোমার জন্য। কি গান গাইব বন্ধু আমি, কি গান গাইব তোমার জন্য। অবিশ্বাস্য মিস্টার চ্যাটার্জি, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। আপনার কাছে যখন আগে এসেছিলাম তখনও ভাবিনি অভির মধ্যে এই রকম চেঞ্জ দেখা যাবে। সত্যিই মনে হচ্ছে আমরা যেন আগের অভিকে ফিরে পেয়েছি। তবে কি জানেন তো, একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। অভিকে দেখে মনে হচ্ছে ও যেন সবসময় কাউকে খুঁজছে। ওর বন্ধু বলছিল স্বপ্নের ফেরিওয়ালা নাকি। এই ব্যাপারটা আমার কাছে এখনো ঠিক ক্লিয়ার নয়। অভির আর স্বপ্নের ফেরিওয়ালার প্রয়োজন নেই মিস্টার সেন। ও এতদিন যে রাস্তাটা খুঁজছিল, ফেরিওয়ালা ওকে হয়তো সেটা দেখিয়ে দিতে পেরেছে। এবার ওই রাস্তায় ওকে নিজেকেই চলা শুরু করতে হবে। কিন্তু ওর কিন্তু নয়। আসলে কি জানেন তো, আমরা অনেক সময় এক ছাদের তলায় থেকেও সমুদ্রের মধ্যে বিচ্ছিন্ন দ্বীপের মতো আলাদা আলাদা হয়ে যাই। কখন তা নিজেও জানি না। তার মানে এই নয় যে আপনারা ওকে সাহচর্য দেননি বা ওর কোনো বন্ধু নেই। আসলে যান্ত্রিক এই সমাজে আমরা কতটাই বা নিজেদের সন্তানদের সঙ্গ দিতে পারি মিস্টার সেন। এই সময়ে বাচ্চারা একটু একাকিত্বের শিকার হয়, যা তাদেরকে একটা অন্য জগতে নিয়ে যায়, যা সায়েন্স ব্যাখ্যা করতে পারে না। আসলে সব কিছু কাছে থেকেও না চিনতে পারা সাধারণত ওর বয়সী বাচ্চাদের এটা হয় না। ইটস এ ভেরি রেয়ার কেস। ওর মতো রিনিও এই একাকিত্বের শিকার, কিন্তু ও মানিয়ে নিয়েছে। অভি সেটা পারেনি। আসলে এটা ওর দোষ নয়, আমাদের অতিযান্ত্রিকতার ব্যর্থতা। আমরাই ওকে দিতে পারিনি মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীর আভাস। ও পায়নি মিস্টার সেন। তাই ও খুঁজছিল এক সাথীকে, যে ওকে সঠিক পথ বলে দেবে, দেখিয়ে দেবে স্বপ্নের ছোঁয়ায় বাস্তবের পথ।
ফেরিওয়ালা ওকে সেই পথ দেখিয়ে দিয়েছে। এবার ওই পথে ওকে একাই চলতে হবে। ওকে একা চলতে দিন মিস্টার সেন, ওকে একা চলতে দিন, একা। মিস্টার সেন, আমি স্বপ্নের ফেরিওয়ালা, তবে প্লিজ অভিকে এটা বলবেন না। অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধু শুধুই অন্ধকার। আমি চাই না আর অন্ধকার, একটু আলো। বন্ধু সুফি, তুমি কোথায় সুফি? আমায় নিয়ে যাও। আমি যে আর অন্ধকার চাই না, আমি চাই আলো, সেই আলো যেটা তুমি আমাকে দেখিয়েছিলে। তুমি কোথায়? সাড়া দাও। আমি এখানেই আছি অভি। তুমি কোথায়? কোথায় তুমি? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, এত অন্ধকার। অন্ধকার? কোথায় অন্ধকার অভি? তুমি দেখতে পাচ্ছ না? ওই যে এক কোণে বহু দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। আমি পারছি না। আমি কেন পারবে না অভি? নিজেকে বোঝার চেষ্টা করো। তোমার মনে নেই আমি তোমায় বলেছিলাম ওই দূরের পাহাড়, অত ঝড় জল সমস্ত কিছুতে নিজেকে স্থির রেখেছে। তুমিও পারবে, তুমিও পারবে অভি। শুধু নিজেকে খোঁজার চেষ্টা করো, বিশ্বাস রাখো, তুমি পারবে। কথা দাও, কথা দাও অভি। আমি চেষ্টা করবো সুফি। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে, পারতেই হবে। হ্যাঁ সুফি, আমি দেখতে পেয়েছি আলো। ওই তো এগিয়ে আসছে, কাছে, আরো কাছে। কিন্তু তুমি কোথায় গেলে সুফি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। পাবে অভি, এবার থেকে চোখ বুঝলেই তুমি আমাকে দেখতে পাবে। আমি তোমার কাছেই আছি, তুমি সাড়া দিলেই আমি আসবো। কিন্তু আর কিন্তু নয়, তুমি দেখতে পাচ্ছ না আরো আরো কত অভিরাজে অপেক্ষা করে আছে। আমি যে স্বপ্নের ফেরিওয়ালা, তাদের কাছেও তো স্বপ্ন পৌঁছে দিতে হবে, তাই না? এতদিনে বুঝেছি তুমি কি ফেরি করে বেড়াও, বাজার সব। তুমি যাও সুফি। তাহলে ছোট্ট বন্ধু আমার, তোমায় বিদায়। আজ রবিবার, সপ্তাহান্তিক ছুটির দিন। সকালবেলা আলো ফুটেছে, কিন্তু এখনো রোদ ওঠেনি। ছাদের ওপর পায়রার বাক্স পরিষ্কার করছেন সুদর্শন বাবু। পুরনো খড়কুটো ফেলে ধুয়ে ওষুধ দিয়ে আবার নতুন করে পেতে দেবেন। বেশি নয়, মাত্র 3টে বাক্স, তার আবার একটা খালি। সাকুল্যে এখন মাত্র 4টে, অর্থাৎ 2 জোড়া পায়রা আছে তার। 1 জোড়া সাদা আর 1 জোড়া কালো গোলা পায়রা। চৌধুরী পরিবারের 200-300 বছরের পায়রার ঐতিহ্য কোনো ক্রমে তিনি এখনো পর্যন্ত ধরে রেখেছেন। তার মহান পূর্বপুরুষদের আমলে তৈরি, বর্তমানে ভেঙে ভেঙে অদল বদল হয়ে স্মৃতিচিহ্নে পরিণত হওয়া এই বাড়ির অলিন্দে 1000 খানেক পায়রা থাকত। কিছু যত্নে পোষা নানা প্রজাতির বাহারি পায়রা, আর বাকিটা তাদের সঙ্গে স্বাভাবিকভাবে জোটা সাদা কালো এইসব দেশি পায়রা। তার জমিদার পূর্বপুরুষরা বহু টাকা বাজি ধরে পায়রা ওড়াতেন। এই সঙ্গে
আরও অনেক কিছু ওড়ানো সুনাম বা দুর্নামও অবশ্য তাদের ছিল। সুদর্শনবাবুর 9 বছরের ছেলে সুমন্তর এইসব কাজে ভীষণ উৎসাহ। ঘুম থেকে উঠেই সে ছাদে চলে এসেছে। যদিও ছেলেকে এসব কাজে হাত লাগাতে দেন না সুদর্শন, সে ঘুরে ঘুরে দেখে আর টুকটাক এটা ওটা হাতের জোগান দিয়ে সাহায্য করে। অনেক দিন হয়ে গেল, লালচাঁদ তো এখনো এলো না বাবা। ডানা কেটে দিয়েছে হয়তো। তা বলে এতদিন? আগেও তো একবার ডানা কেটে দিয়েছিল, তখন তো এত দেরি করেনি লালচাঁদ। কি জানি, খাঁচায় রেখেছে হয়তো, বা বেঁধে রেখেছে। ছাড়া থাকলে ঠিকই চলে আসবে। সুমন্ত চুপ করে যায়, আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। একে একে পায়রার বাক্সগুলো নতুন করে তৈরি করে দিচ্ছিলেন সুদর্শনবাবু। লালচাঁদের বাক্সটাও পরিষ্কার করে রাখবেন তিনি। যে কোনো দিন যে কোনো সময় এসে হাজির হতে পারে লালচাঁদ। লালচাঁদ আসবেই, দৃঢ় বিশ্বাস সুদর্শনবাবুর। ছাড়া পেলেই আসবে। জুড়ি পোষ মেনে গেছে। জুড়ি ফেলে একা চলে এসেছে লালচাঁদ। লালচাঁদ ফিরে আসবেই। সত্যি তো, 3 মাস পার হয়ে গেল বিক্রি করেছি, এখনো ফিরলো না পায়রাটা। হিন্দুস্তানি ছেলে দুটো যে কোথায় নিয়ে গেছে কে জানে। কেটে খেয়ে ফেলেনি তো? না না না, অসম্ভব। লালচাঁদকে খেয়ে ফেলবে? না না, এত বড় পাষণ্ড এখনো জন্মায়নি পৃথিবী। এমন সুন্দর পায়রা কটা আছে এই ভূভারতে? হ্যাঁ, অনেক দিন আগে ময়ূরাক্ষীর ধারে বাস ভাড়া করে পিকনিক করতে গিয়েছিলেন সুদর্শন বাবুরা। সেদিন ছিল 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষ। কি বার ছিল সেটা যদিও মনে নেই, তবে দিনটা ছিল সেখানকার হাটবার। পিকনিক স্পট থেকে একটু দূরে বাঁধের পাশ দিয়ে বাস রাস্তা যেখানে দুমকার দিকে বেঁকে গিয়েছে, সেখানে সেদিন হাট বসেছিল। আদিবাসী মেয়ে মরদ সব নানা রকম পসরা নিয়ে বেচতে এসেছিল। ক্ষেতের লাউ, কুমড়ো, শাকসবজি থেকে ঘরের হাঁস, মুরগি, ডিম, পায়রা, ছাগল কোনো কিছুই বাদ ছিল না। বেশ লাগছিল হাটে ঘুরতে। হঠাৎ একটা আদিবাসী ছোট্ট মেয়ের কাছে দুটো সুন্দর পায়রার বাচ্চা দেখে চোখ আটকে গিয়েছিল সুদর্শন বাবুর। দারুণ পায়রা তো। তখনও গায়ের সব কুঁড়ো ঝরে পড়েনি। পায়রার বাচ্চা দুটোর গা ভর্তি খোঁচা খোঁচা অসম্পূর্ণ পালক। একটু ছোটটা সুন্দর সাদা কালোয় ছিটে ছিটে, আর একটু বড় সড়ো আরেকটা গোলগালে টকটকে বাদামি লাল। জহুরি নজর তার। ব্যাস, ওই পায়রা তার চাই চাই, নিয়ে যাবেন বাড়ি। দরদস্তুর করে 25 টাকায় পায়রা দুটো কেনা খুব সমস্যা ছিল না। যথেষ্ট সস্তায় পেয়েছেন, কিন্তু সমস্যা হলো নিয়ে আসবেন কিভাবে। একটা খাঁচা বা নিদিন পক্ষে একটা বাক্স দরকার, যাতে করে পায়রা দুটোকে ভরে নিয়ে আসা যায়। অনেক খুঁজে পেতে বাসের ড্রাইভার সাহেবের জুতোর বাক্স পাওয়া গেল। দেখি, হ্যাঁ। এদিকে বাড়িতে আনার পর আর এক সমস্যা। দেখে একটু বড়সড় মনে হলেও একদম মায়ের কোল থেকে ছিনিয়ে আনা বাচ্চা ছিল পায়রা দুটো। তখনও খুঁটে খেতে শেখেনি। কি আর করা যাবে। দিনে 2-3 বার ছোট ছোট ছাতুর গুলি, আটার গুলি ড্রপারে করে জল খাইয়ে দিতেন সুদর্শনবাবু। ছোটটাকে বাঁচাতে পারলেন না, কিন্তু দেখতে দেখতে আকারে সৌন্দর্যে বেড়ে উঠতে লাগলো বড় লাল পায়রাটা। সুদর্শনবাবু নাম দিলেন লালচাঁদ। আকারে সে সাধারণ পায়রার 2-2.5 গুণ বড়, আর তার রং বাদামি ঘাসা হলেও যেন লাল টকটক করছে। গলার কাছটা অদ্ভুত সুন্দর। কে যেন লাল রং সোনালি রং মাখামাখি করে দিয়েছে। লালচাঁদ, লালচাঁদ বলে ডাকলে বুঝতেও পারত। গলা ফুলিয়ে ঘুরে ঘুরে বকবকম বকবকম করে ডাকতেও থাকতো। সুদর্শনবাবুর ছেলে সুমন্ত তখনও বেশ ছোট। ওই লালচাঁদকে দেখিয়ে ছেলেকে ভাত খাওয়াতেন সুদর্শনবাবুর স্ত্রী। লালচাঁদকে সেবার প্রথম বিক্রি করেছিলেন এক খরিদ্দারের অতি আগ্রহের ফাঁদে পড়ে। তখনও অনেক পায়রা ছিল সুদর্শনবাবুর,
সংখ্যায় বেড়ে গেলে প্রায় বেচে দিতেন। ভালো জাতের পায়রা কিনে তার বাচ্চাও তখন বিক্রি করতেন, কিছুটা খুচরো সাইড বিজনেসের মতো। তা সে লোকটি শৌখিন পয়সাওয়ালা, বাড়িতে এসে একসঙ্গে 7 জোড়া পায়রা কিনেছিল। তাই কি মনে হতে তাকেই লালচাঁদকে বিক্রি করে দিয়েছিলেন সুদর্শনবাবু। বড় টানাটানি চলছিল সেই সময়। আশ্চর্যজনকভাবে কয়েকদিন পর নিজে থেকেই ফিরে এলো লালচাঁদ। সুদর্শনবাবু ভেবেছিলেন সেই ভদ্রলোক হয়তো পায়রা ফেরত নিতে আসবেন, কিন্তু তিনি আর এলেন না। কয়েক মাস পর আবার একজনের কাছে লালচাঁদকে বিক্রি করে দিলেন সুদর্শনবাবু। সেবারও মাস দেড়েকের মধ্যে ফিরে এলো লালচাঁদ। সুদর্শনবাবু দেখলেন এ তো ভারী মজা। এবার পাখির হাটে নিয়ে গিয়ে লালচাঁদকে বেচতে শুরু করলেন তিনি। যতবার বিক্রি করে দেন ঠিক এমনিভাবে ফিরে আসে লালচাঁদ। ইতিমধ্যে সাংসারিক কাজের চাপে ধীরে ধীরে পায়রার সংখ্যাও কমিয়ে দিয়েছেন সুদর্শনবাবু। নিয়ম করে খাবার দেওয়া, খোপ পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করার ঝামেলা আর পেরে উঠছিলেন না তিনি। কিন্তু পায়রা বেচে সময়ে অসময়ে যে টাকার প্রয়োজন মিটত, সেটার সামাল হবে কি করে? সুদর্শনবাবুর সেই প্রয়োজন মেটাতে থাকলো লালচাঁদ। বনেদি পরিবার হলে কি হবে, এখন আর সেই সব দিনকাল নেই। নুন আনতে পান্তা ফুরোয় না নিশ্চয়, তবে সুদর্শনবাবুর ঘি আনতে গরম ভাত ঠান্ডা হয়ে যাওয়া জোগাড় হয়। আর প্রয়োজন মতো তখনই পাখির বাজারে নিয়ে যান লালচাঁদকে। ভালো দাম পেলেই বেচে দেন। বেশ বড় জাতির বিরল লাল রঙের পায়রা, তাই সবসময় লালচাঁদকে বিক্রি করে ভালো দাম পান সুদর্শনবাবু। ছেলে স্কুলের বই, বর্ষা রেনকোট, ঘনিষ্ঠ বিয়েবাড়ির উপহার কেনা, হঠাৎ ডাক্তারের খরচ, এমনকি রবিবারে পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছে হলেও সেই লালচাঁদই ভরসা। হাটে নিয়ে গেলেই পয়সা। চিন্তা কি, কয়েকদিনের মধ্যে তো লালচাঁদ ফিরেই আসবে। তবে যবে থেকে এই কাজ তিনি সচেতনভাবে করছেন, মনের ভেতর সর্বদা কেমন যেন খচখচ করে। জেনে বুঝে লোক ঠকাচ্ছেন বলে মনে হয় তার। নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। তাই হয়তো নিজের মনকে প্রবোধ দিতে কেউ যখন হাটে লালচাঁদকে কিনতে আসে, তখন তিনি বলতে শুরু করেন, পায়রা কিনছেন ভাই, রাখতে পারবেন তো? এই জাতের পায়রা কিন্তু পোষ মানে না, কোথাও বেশি দিন থাকে না। তার কথা গ্রাহ্য করে না খরিদ্দার। লালচাঁদ বিক্রিও হয়, ফিরেও আসে। কখনো 1.5-2 মাসের বেশি দেরি হয়নি লালচাঁদের। কিন্তু আজ 4 মাস হতে চলল লালচাঁদের দেখা নেই। যে দুজন হিন্দিভাষী ছেলে শেষবার কিনতে এসেছিল লালচাঁদকে, সুদর্শনবাবু তাদের বলেছিলেন, এই পায়রা মানে এই कबूतर किनने चाहते हो, मगर हम ये बता देता है इसे रख नहीं सकेगा, भाग के चला जाएगा। अच्छी तरह से बांध के रखेंगे, फिर तू मान ही जाएगा। উত্তর দিয়েছিল ছেলে দুটো। তারপর বেশ দরদস্তুর করে মোটা টাকায় লালচাঁদকে বেচে দিয়েছিলেন সুদর্শনবাবু। অবাঙালি ছেলে দুটো কোথাকার তা অবশ্য জানা হয়নি, তবে তার একটা অনুমান আছে। কোথায় আর হবে, বড়বাজার, হাওড়া, লিলুয়া, টিকিয়াপাড়া, দাসনগর, রিসড়া, শ্যামবাজার। এর আগে তো বড়বাজার, মল্লিক ফটক এলাকা থেকেও ফিরে এসেছে লালচাঁদ। বিশেষ দেরি করেনি। এবার যে সেই খদ্দেরা লালচাঁদকে কোথায় নিয়ে গেল তার ভেবে কুল কিনারা করতে পারেন না। ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায়। নিজেকে নির্দয়, নিষ্ঠুর, ধান্দাবাজ বলে মনে হয় তার। নিজেই নিজেকে অভিযুক্ত করেন এমন একটা নির্মম, হীন, অসম্ভ্রান্ত কাজ করার জন্য। দিন যায়, লালচাঁদ কিন্তু আর ফেরত আসে না। সুমন্ত মাঝে মাঝেই বলে, বাবা, লালচাঁদ এখনো এলো না যে। লালচাঁদ কবে আসবে বাবা? কতদিন লালচাঁদকে দেখিনি। আসবে আসবে, দেখবি একদিন ঠিক চলে আসবে আমাদের লালচাঁদ। সুদর্শনবাবু ছেলেকে ভরসা দিলেও লালচাঁদের কথা মনে হলেই তার নিজের মনটাও বড় ভারাক্রান্ত হয়ে ওঠে। মনে মনে ভাবতে থাকেন, ফাঁকে দিয়ে কিছু অর্থপ্রাপ্তির মজার ঘরে হয়ে বেঁচে দিলাম প্রিয় পায়রাটাকে। বারবার বেঁচে দিলাম, বড় ভুল হয়ে গেছে।
বড় অন্যায় হয়ে গেছে। কবে যে আবার ফিরবে পায়রাটা? ফিরে আয় লালচাঁদ, ফিরে আয়। আর কখনো বেচবো না, কখনো না। বুকের ভেতর হাহাকার করে ওঠে সুদর্শন বাবুর। আকাশে পায়রার ঝাঁক তাকিয়ে দেখেন, মনে মনে ভাবেন ওই পায়রার ঝাঁক থেকে এক্ষুনি হয়তো নেমে আসবে লালচাঁদ। কিন্তু না, প্রতিবারই হতাশ হতে হয় তাকে। এভাবেই চলতে থাকে দিন। বাবা লালচাঁদ, বাবা লালচাঁদ। ছেলের আনন্দ উত্তেজনার চিৎকার শুনে দুমদাম করে সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলেন সুদর্শন বাবু। আজ শনিবার, একটু আগে কাজ থেকে বাড়ি ফিরেছেন। ঘরে ঢুকে জামাটা সবেমাত্র গা থেকে নামিয়েছেন, ঠিক এই সময় ডাকাডাকি। লালচাঁদ এসেছে শুনে দৌড়ে ছাদে উঠে এসেছেন। কই লালচাঁদ, কই? হ্যাঁ, ওই তো বাক্সের ওপর। ছেলের কথায় তাকিয়ে দেখেন সুদর্শন বাবু, তার নিজের বাক্সটার উপরে এসে বসেছে লালচাঁদ। আয় লালচাঁদ, আয় লালচাঁদ, আয় 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 লালচাঁদ, আয় আয় লালচাঁদ, লালচাঁদ, আয় 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 আয়। দুজনেই ডাকাডাকি করতে থাকেন। ছাদের হইচই শুনে সুদর্শনবাবু স্ত্রীও উঠে আসেন। একটা মাটির সরায় গম আর একটা সরায় জল এনে লালচাঁদের সামনে রাখলেন সুদর্শনবাবু। লালচাঁদ সেই দেখে নেমে আসে বাক্সের ওপর থেকে। তাকে যেন ঠিক সুস্থ লাগছিল না। নিচে নেমে মুখ থুবড়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। একবার ডেকে উঠতেও চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ বাড়ালো গমের বাটিটার দিকে, দুবার মুখ নিচু করলো, অথচ খেতে পারল না। টলতে টলতে মুখ বাড়ালো জলের সরায়, ঠোঁট নামিয়ে প্রাণপণে টেনে জল খেতে লাগলো লালচাঁদ। বহু জন্মের তৃষ্ণা যেন তার। জল খাওয়া আর শেষ হয় না। অবশেষে মুখ তুলল, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। মুহূর্তের মধ্যেই টলে পড়ল। একটু থরথর করে কেঁপে গলা লম্বা করে মাথাটা মাটিতে পেতে দিল। সামান্য ফাঁক হয়ে গেল ঠোঁট দুটো, মুখ দিয়ে বেরিয়ে এলো কিছুটা জল। বাবা লালচাঁদ মরে গেল, বাবা লালচাঁদ মরে গেল। লালচাঁদ ফিরে আসার আনন্দের মুহূর্ত হঠাৎ এইভাবে বিষাদে পরিণত হওয়ায় সকলেই হতবাক। চুপ করে যায় সুমন্ত, সকলেই নির্বাক। লালচাঁদ যে সকলেরই বড় প্রিয় ছিল। ভীষণ কষ্ট হতে লাগলো সুদর্শন বাবুর। প্রিয় পোষ্য পাখিটির প্রতি আদর ও কৃতকর্মের অপরাধ বোধ সেই বেদনাকে আরও তীব্রতর করে তুলল। নিজের ভুল, নিজের অন্যায় শুধরে নেওয়ার সুযোগটুকুও পেলেন না তিনি। তাকে চিরকালের জন্য অপরাধী করে চলে গেল লালচাঁদ। লালচাঁদ মরে গেল, লালচাঁদ মরে গেল। ডুকরে কেঁদে উঠল সুমন্ত। তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সুদর্শনবাবু স্ত্রী। সুদর্শনবাবু উবু হয়ে বসে হাতে তুলে নিলেন তার সাধের পায়রা লালচাঁদকে। বড় অদ্ভুত জীবন্ত সৌন্দর্য ছিল লালচাঁদের। গলা ফুলিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে ডেকে বেড়াত। অনেক দূর থেকে অনেক পায়রার মধ্যেও চোখে পড়ত লালচাঁদ। এখন সে বেচারির মৃত শরীর আগে থেকে অনেক হালকা হয়ে গিয়েছে। ফোলানো সোনালি লাল পালকের নিচে জীর্ণ শীর্ণ শুষ্ক শরীর। গলার নিচের দিকে হাত দিয়ে দেখলেন একটা দানা খাদ্য লালচাঁদের পেটে নেই। হয়তো শেষবারের খদ্দেররা বাংলার বাইরে কোনো সুদূর ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল তাকে। সেখান থেকে ছাড়া পেয়ে সে বেরিয়ে পড়েছে বাড়ির খোঁজে। সেই শহর কলকাতা, গঙ্গা নদীর তীরে সুপ্রাচীন জনপদ, চৌধুরীদের সাত পুরুষের ভিটে, বরানগর বাবুবাগান রোড। দিনের পর দিন উড়ে উড়ে ঘুরে ঘুরে একটু একটু করে পথ খুঁজে সে বাড়িতে ফিরে এসেছে। এই দীর্ঘ পথে সে হয়তো উপযুক্ত পরিমাণ খাদ্য জল কিছুই পায়নি। ছোট্ট থেকে মানুষের ঘরে মানুষের হাতে বড় হওয়ায় লালচাঁদ আর প্রকৃতি পরিবেশ থেকে খাবার খেতে শেখেনি। যত দূরেই উড়ে উড়ে যাক না কেন, তোলা খাবার, তোলা জল ছাড়া কোনোদিন কিচ্ছু খেত না সে। সুদর্শনবাবু দুহাতের অঞ্জলিতে নিথর, নিশ্চল,
নিষ্প্রাণ লাল চাঁদ। চোখের পাতা ভারী হয়ে দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসে সুদর্শন বাবুর। পাশেই দাঁড়িয়ে থাকা সুমন্তর দুই চোখে তখন অশ্রু নদীর অবিরাম ধারা। শূন্য হৃদয় খাঁচা খুলে দিলাম পাখি উড়তে তোকে, ভালোবাসার পরশ যত উজাড় করা ব্যথা বুকে। যা পাখি তুই যাও রে, যা পাখি তুই যাও রে। দিনের শেষে আমার নীড়ে আসিস ফিরে বারে বারে, বাঁধব তোকে ভালোবাসায়, আসিস আবার ঘুরে ফিরে। যা পাখি তুই যাও রে, যা পাখি তুই যাও রে। নীল আকাশ মেঘের মিনার ছুঁয়ে দেখিস বারে বারে, সাঁঝের আগে আসিস ফিরে আমার নীড়ে ঘুরে ফিরে। যা পাখি তুই যাও রে, যা পাখি তুই